আজকে আমরা পড়ব রক্তচাপ বা ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বা রক্তচাপ মানে কি? দেখো, এটা হলো একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলে ব্লাড ফ্লোয়ের ডিরেকশন হলো এইদিকে। এইদিকে হলো কি হয়? ব্লাড ফ্লো হয়। এই ব্লাড ফ্লোয়ের ডিরেকশন হলো এইদিকে। এই ব্লাড ফ্লো হওয়ার সময় যে এই বরাবর পার্শ্বচাপ দেয়, ল্যাটারাল প্রেশার দেয়, ওইটারই বলে কি জানো? ব্লাড প্রেশার। অর্থাৎ রক্তনালী দিয়ে প্রবাহ হওয়ার সময় রক্তনালীর প্রাচীরে এই বরাবর যে প্রেশার দেয়, বাইরের দিকে যে প্রেশার দেয়, এই প্রেশারটারই কি বলে ভাইয়া? ব্লাড প্রেশার বা রক্তচাপ। কথা বুঝতে পারছো? অর্থাৎ ধরো আমি যদি বলি এই জায়গায় একটা ব্লাড ভেসেল, এখানে 1 লিটার ব্লাড দিলাম, এই উদাহরণ আমি অনেকবার দিছি। সেম ডায়ামিটারের ব্লাড ভেসেল, এখানে 5 লিটার ব্লাড দিলাম। তো কোন জায়গায় ভাইয়া ব্লাড প্রেশার বেশি হবে? 2 নম্বরটায় প্লাস ব্লাড প্রেশার হইলেও বেশি হবে, কারণ প্লাস লিটার ব্লাড এটার মধ্যে ঢুইকা এই প্রাচীরে বেশি প্রেশার তৈরি করবে, তখন রক্তনালীটা ফুলে যাবে। কথা বুঝতে পারছো? রক্তনালী কেন ফুলে? ব্লাড প্রেশারের কারণে হইলো ফুলে। ঠিক আছে? তো যাই হোক, এই হলো ব্লাড প্রেশার। আচ্ছা, ব্লাড প্রেশার 2 ধরনের আছে। একটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হলো ভাইয়া, হৃৎপিণ্ড যখন সিস্টলে থাকে তখন যেই ব্লাড প্রেশারটা দেখা যায় ওটারে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার। হৃৎপিণ্ড যখন সিস্টলে থাকে তখন যে ব্লাড প্রেশারটা দেখা যায় ওটারে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার। আর হৃৎপিণ্ড যখন ডায়াস্টলে থাকে তখন যেই ব্লাড প্রেশার, মানে হৃৎপিণ্ড বলতে এখানে আমি ভেন্ট্রিকল বুঝাইতেছি। ভেন্ট্রিকল যখন সিস্টলে থাকে তখন দিবা সিস্টোলিক ব্লাড প্রেশার, আর ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে তখন হইলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কাজ করে। হ্যাঁ, এখন কথা হইলো ভাইয়া, কোনটা বেশি হইব, সিস্টোলিক ব্লাড প্রেশার না ডায়াস্টোলিক ব্লাড প্রেশার? সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হবে, কারণ ভেন্ট্রিকল তখন কি করতেছে? চাপ দিতেছে। চাপ দেওয়ার কারণে হইলো রক্তনালীর মধ্যে ঢুইকা প্রেশার দিতেছে। ঠিক আছে? সো সিস্টোলিক ব্লাড প্রেশার হলো বেশি হবে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা হলো কম হবে। হ্যাঁ, আচ্ছা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কেমনে মেইনটেইন হয় এটা আমি তোমারে বলি। ঠিক আছে? ধরো এটা হলো ভেন্ট্রিকল। হ্যাঁ, এটা হলো ভেন্ট্রিকল, তারপরে কি অ্যাওর্টা তৈরি করে না ভাই? অ্যাওর্টা, হ্যাঁ, এটা কি অ্যাওর্টা তৈরি করছে না? ভেন্ট্রিকল, অ্যাওর্টা। আচ্ছা, অ্যাওর্টার যে বেইজ আছে, বুঝতে পারছো? মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে বেইজ আছে, এই বেইজটা অনেক ইলাস্টিক। কথা বুঝতে পারছো? তাই ভেন্ট্রিকল যখন সিস্টল করে তখন কিছু ব্লাড তো একদম অ্যাওর্টা থেকে অনেক দূরে চলে যায়। কথা বুঝতে পারছো? কিছু ব্লাড তো অ্যাওর্টা দিয়ে হইলো এরকম ট্রাভেল করে, যে সিস্টলের সময় যেই ব্লাডগুলো ট্রাভেল করে ওইগুলো হইলো দূরবর্তী রক্তনালীতে হইলো সিস্টোলিক ব্লাড প্রেশার তৈরি করে। আমার কথা বুঝতে পারছো? দূরবর্তী রক্তনালীতে সিস্টোলিক ব্লাড প্রেশার তৈরি করে। কিন্তু এই যে ভাইয়া ভেন্ট্রিকল যে চাপ দেওয়ার পরে এই অ্যাওর্টার মধ্যে এতগুলা ব্লাড একসাথে আসার কারণে কি হয় জানো? এই অ্যাওর্টার যে বেসটা আছে না, অ্যাওর্টার বেসটা এরকম ফুইলা যায়। কথা বুঝতে পারছো? এরকম ফুইলা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি হয় জানো? এই ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে যায় তখন অ্যাওর্টার বেসটা আস্তে আস্তে এরকম চাপ দিতে থাকে। ওই চাপের কারণে ভাইয়া ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট হয়। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? ব্লাড প্রেশার মানে কি? ব্লাড প্রেশারের জন্য আমি বলছি না একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো ব্লাড কি হইতে হবে? ফ্লো হইতে হবে। ব্লাড ফ্লো হইতে হবে। ব্লাড ফ্লোয়ের কারণে ব্লাড প্রেশার তৈরি হয়। তো ব্লাড প্রেশারের জন্য একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেটা হলো ব্লাড ফ্লো হইতে হবে। কী হয়েছে রবিউল? তো ব্লাড ফ্লো হইতে হবে। এখন কথা হইলো যে যখন নাকি ভেন্ট্রিকল সিস্টলে থাকে তখন ব্লাড ফ্লো তো ভেন্ট্রিকলই মেনটেন করে। যখন ভেন্ট্রিকল সিস্টলে থাকে তখন ব্লাড ফ্লো তো ভেন্ট্রিকলই মেনটেন করে, ভেন্ট্রিকল চাপ দিয়া ব্লাড ফ্লো মেনটেন করে। কিন্তু ভাইয়া ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে তখন ব্লাড ফ্লো কে মেনটেন করে? এটা হলো কোশ্চেন। কথা বুঝতে পারছো? ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে তখন ব্লাড ফ্লো কে মেনটেন করে? দেখো, ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে তখন ভেন্ট্রিকল যে সিস্টলের কারণে এই অ্যাওর্টার মধ্যে এতগুলো ব্লাড ঢুকাই দিচ্ছে, তখন অ্যাওর্টাটা এইভাবে ফুইলা যায়। আর অ্যাওর্টার প্রাচীর হলো ইলাস্টিক। তো এই ইলাস্টিসিটির কারণে ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে যায় তখন অ্যাওর্টার প্রাচীরটা আস্তে আস্তে সংকুচিত হইতে থাকে, এবং এই জায়গায় একটা কন্টিনিউয়াস ফ্লো মেনটেন করে, ব্লাড ফ্লো মেনটেন করে। ওইটাই হলো ডায়াস্টলিক প্রেশার তৈরির জন্য দায়ী। বুঝতে পারছো সবাই? সাফকাত তো মাত্র আসলা, এতক্ষণ আমরা জাস্ট ব্লাড প্রেশার নিয়ে কথা বলতেছিলাম। বুঝতে পারছো? টুকটাক কথা, যে ব্লাড প্রেশার 2 ধরনের, একটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। হ্যাঁ, ডায়াস্টলটা কি আবার এক্সপ্লেইন করব? আচ্ছা, ওকে, আমি তোমারে বলি। হ্যাঁ, একটা ঘটনা প্রবাহ দিয়ে বলি। হ্যাঁ, ফার্স্ট অফ অল ব্লাড প্রেশার মেনটেন করার জন্য আমার কি মেনটেন করা লাগবে? ব্লাড ফ্লো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ঘটনা প্রবাহটা দেখো। এটা হলো আমার ভেন্ট্রিকল, এটা হলো অ্যাওর্টা। তাহলে
আমার ব্লাড প্রেশার এওটা দিয়েই তো রক্ত ভাইয়া সারা বডিতে ছড়ায় যায়, তাই না ভাইয়া? এখন এই এওটার মধ্যে আমার কন্টিনিউয়াস ব্লাড ফ্লো মেনটেন করা লাগবে, কথা বুঝতে পারছো? ব্লাড ফ্লো মেনটেন করা লাগবে এওটার মধ্যে কন্টিনিউয়াস। যদি এওটার মধ্যে কন্টিনিউয়াস ব্লাড ফ্লো মেনটেন করতে পারো তাহলে ব্লাড প্রেশার ক্রিয়েট হবে, ঠিক আছে? হোক সেটা সিস্টোলিক বা ডায়াস্টোলিক, যে দুইটার সময় হলো আমার প্রতিনিয়ত প্রত্যেকটা রক্তনালীতে কি এওটা থেকে রক্ত যাইতে হবে। এখন এওটা থেকে রক্ত যাইতে হইলে প্রতিটা রক্তনালীতে ব্লাড ফ্লো মেনটেন করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন হইলো প্রথম ঘটনা। দেখো প্রথম ঘটনা হইলো ভেন্ট্রিকল চাপ দিছে, কন্ট্রাকশন করছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করছে। ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে কি অনেকগুলা ব্লাড একসাথে হেনে চলে যাবো না? হ্যাঁ গেল। এখন এই ব্লাডের একাংশ, ধরো এই ব্লাডের কিছু অংশ তো ডাইরেক্ট ফ্লো মেনটেন করে, রাইট? আর কিছু অংশ আছে যে এতগুলা ব্লাড একসাথে এই এওর্টার বেইজে আসার কারণে, এতগুলা ব্লাড একসাথে এওর্টার বেইজে আসার কারণে, এওর্টার বেইজ তো ভাইয়া ইলাস্টিক, বুঝতে পারছো? ইলাস্টিক ফাইবার অনেক বেশি থাকে। তো এতগুলা ব্লাড এওর্টার বেইজে আসার কারণে, মানে গোড়ায় আসার কারণে এওর্টার বেইজটা এরকম ফুইলা যায়। আমার কথা বুঝতে পারছো? এওর্টার বেইজটা হলো এরকম ফুইলা গেছে। হ্যাঁ, কিন্তু ব্লাড ফ্লো কিন্তু এই সিস্টলের সময় কে মেনটেন করে? এই ভেন্ট্রিকল সিস্টল দিয়া কিছু পরিমাণ ব্লাড হইলো ফ্লো মেনটেন করে। যেই পরিমাণ ব্লাডটা ফ্লো মেনটেন করে ওইটাই হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর কিছু পরিমাণ ব্লাড ভয়ে কি হয়, এখানে জমা হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? এটার কারণ হলো ভেন্ট্রিকল যখন প্রেশার দেয় কিছু পরিমাণ ব্লাড তো অনেকগুলা ব্লাড এখানে চলে আসে। সো কিছু পরিমাণ ব্লাড তো একদম শুট করলা, শুটের সাথে সাথে ফ্লো মেনটেন করবে। আর এতগুলা ব্লাড একসাথে চলে আসার কারণে এওটা এটারে কন্টেইন করার জন্য, এটারে তোমার মানে কন্টেইন করার জন্য, মানে ধরে রাখার জন্য এতগুলা ব্লাড একসাথে আছে, তাই এই এওটার গোড়াটা ফুলা যায়। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, সিস্টোলিক মানে বিষয়টা, হ্যাঁ সিস্টোলিকের সময় এই রক্ত একসাথে অনেকগুলো অ্যারোটাতে দিয়ে দিছি। এই রক্ত যতগুলো অ্যারোটাতে দিয়ে দিছি, ধরো এটার 50% হলো ফ্লো মেনটেন করছে, আর 50% এখানে জৈমা গেছে। কেন জৈমা গেছে? কারণ অনেকগুলো রক্ত একসাথে আইসা পড়ছে, ঠিক আছে? কারণ ভেন্ট্রিকল তো অনেক বড় চেম্বার। আমার কথা বুঝতে পারছো? তাই কিছু পরিমাণ হইলো ফ্লো মেনটেন করছে, যারা ফ্লো মেনটেন করছে তারা সিস্টোলিক ব্লাড প্রেশার ক্রিয়েট করছে, আর কিছু পরিমাণ হইলো এওটার বেইজে হইলো জমে গেছে। আমার কথা বুঝতে পারছো? জমছে, ওকে। আচ্ছা, এখন সিস্টোলের পর ভেন্ট্রিকলের কি তৈরি হয় ভাইয়া? ডায়াস্টল তৈরি হয় না, বলো তো? আচ্ছা, সিস্টোলের পর ভেন্ট্রিকলের ডায়াস্টল তৈরি হয়। ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় এখানে কপাটিকাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, রাইট? আচ্ছা, কপাটিকা বন্ধ হয়ে যায়। এখন কথা হলো ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় ভাইয়া এই ব্লাড ফ্লো মেনটেন করার জন্য ভেন্ট্রিকল থেকে কি কোনো চাপ আসছে? ভেন্ট্রিকল তো ডায়াস্টলে যাইতেছে, ভেন্ট্রিকল তো এই দিকে আরো ব্লাড টানার কথা। সো ব্লাড টানতে পারতেছে না কারণ কপাটিকা আছে। আচ্ছা, কপাটিকার ডিরেকশনটা এরকম হবে, আহা ওয়েট, কপাটিকার ডিরেকশনটা এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে। সো ব্লাড আরও কি টানার কথা, ভেন্ট্রিকল আরও ব্লাড টানার কথা, কিন্তু ভেন্ট্রিকল টানতে পারতেছে না কারণ কপাটিকা আছে। অ্যান্ড ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে গেছে ব্যাস ফ্লো মেনটেন করার জন্য কি কোনো প্রেশার ভেন্ট্রিকল দিতেছে কিনা বলো? ভেন্ট্রিকল কোনো দিতেছে? রক্ত, হ্যাঁ রক্তের ফ্লো মেনটেন করার জন্য বডিতে কোনো ব্লাড কি পুশ করতেছে? ভেন্ট্রিকল কি করতেছে কিনা বলো? ভেন্ট্রিকল করতেছে না। আচ্ছা, তখন কি হয়? তখন হইলো ভাইয়া আস্তে আস্তে ভাইয়া এই যে এওরটা কি ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি না ভাইয়া? রাবারের মতো না? আচ্ছা, রাবারের মতো, হ্যাঁ রাবারের মতো, বেসটা রাবারের মতো। এবং এই রাবার আস্তে আস্তে কি করা শুরু করে ভাইয়া? ইলাস্টিসিটির কারণে এখানে কি দেওয়া শুরু করে? চাপ দেওয়া শুরু করে। হ্যাঁ, এখানে চাপ দেওয়া শুরু করে। চাপ দেওয়া শুরু করলে এইখানে এই যে ব্লাড ফ্লোটা মেনটেন হয়। আমার কথা বুঝতে পারছো? এই যখন এই এয়ারটার ইলাস্টিসিটির কারণে ব্লাড ফ্লো, মানে এয়ারটার ইলাস্টিসিটির চাপ দেওয়ার কারণে যখন ব্লাড ফ্লো মেনটেন হয়, ওইটারে বলে ভাইয়া ডায়াস্টলিক ব্লাড প্রেশার। আমার কথা বুঝতে পারছো? ওইটারে বলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। দেখো এয়ারটা আস্তে আস্তে কি করে এরকম মানে আগে তো এরকমই ছিল, এরপরে চাপ দিতে দিতে আস্তে আস্তে হলো আবার নর্মাল সাইজে চলে আসে। হ্যাঁ, নর্মাল সাইজে চলে আসে, কিন্তু চাপ দেওয়ার কারণে ভাইয়া কি রক্তের একটা ফ্লো মেনটেন করে না ও? এই জায়গায় যদি চাপ দেয় তাহলে রক্তটা তো এখানে বাইরে হয়ে যাবো, তাই না ভাইয়া? আমার কথা বুঝতে পারছো? যে ডায়াস্টোলের সময় ব্লাড ফ্লোটা কে মেনটেন করে, আর সিস্টোলের সময় ব্লাড ফ্লোটা কে মেনটেন করে, এটা বল।
হ্যাঁ হ্যাঁ সিস্টোলের সময় দেখো এই যে এখানেও দেখো সিস্টোলের সময় কি ভেন্ট্রিকল চাপ দিয়া ব্লাড ফ্লোটা মেনটেন করছে, আর ডায়াস্টোলের সময় তো ভেন্ট্রিকল ভাইয়া ডায়াস্টোলে থাকে। ভেন্ট্রিকল যদি ডায়াস্টোলে থাকে সে তো আর কোনো ব্লাড পুশ করতেছে না, ব্লাড ফ্লো বাড়াইতেছে না। তাহলে সে ব্লাড যদি পুশ না করে তাহলে ডায়াস্টোলিক প্রেশার কেমনে ক্রিয়েট হইব? রক্ত তো আবার পিছনে আসার কথা, যেহেতু সে এরকম করতেছে তাহলে রক্ত তো হয় স্থির হয়ে যাওয়ার কথা। এখানে তো কোনো ফ্লোয়ের তো দেখতেছি না ভেন্ট্রিকলের দ্বারা। তো ভেন্ট্রিকল যখন ডায়াস্টোলে থাকে তখন ভেন্ট্রিকল কিন্তু ফ্লো মেনটেন করে না। কে মেনটেন করে ভাইয়া? অ্যাওর্টা। হ্যাঁ, অ্যাওর্টাতে তুমি প্রথমে যে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কিছু পরিমাণ ব্লাড এলো ডাইরেক্ট ফ্লো মেনটেন করে, আর কিছু পরিমাণ ব্লাড এখানে জমা যায়। জমতে জমতে অ্যাওর্টার বেসটা ফুইলা যায়, এই যে এরকম ফুইলা যায়, অ্যাওর্টার বেসটা ফুইলা যায়। এরপরে ভেন্ট্রিকল যখন ডায়াস্টোলে যায় অ্যাওর্টার বেসটা যেহেতু ইলাস্টিক, তাহলে ইলাস্টিসিটির জন্য আস্তে আস্তে কি করতে থাকে বলো তো? আস্তে আস্তে চাপ দিতে থাকে, আস্তে আস্তে চাপ দিতে থাকে, আর এখানে যে ব্লাডগুলা জমা ছিল ওই ব্লাডগুলো বাইর করতে থাকে। বাইর করতে থাকে মানে কি? ফ্লো মেনটেন করতে থাকে। তাহলে ও হইল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেনটেন করে, ঠিক আছে? অ্যাওর্টার ইলাস্টিসিটির কারণে কি হয়? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেনটেন হয়। আর সিস্টোলিক ব্লাড প্রেশার কিসের কারণে মেনটেন হয়? ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের কারণে, ঠিক আছে? ভেন্ট্রিকলের সিস্টোলের কারণে, ঠিক আছে? এই হলো সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? সিস্টোলিক ব্লাড প্রেশার কিসের কারণে মেনটেন হয়? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে ব্লাড ফ্লো মেনটেন হয়, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেনটেন হয় অ্যাওর্টার ইলাস্টিসিটির কারণে, এর কারণে ব্লাড ফ্লো মেনটেন হয়, ঠিক আছে? অ্যাওর্টার ইলাস্টিসিটির কারণে যখন ব্লাড ফ্লো মেনটেন হয়, এটা সিস্টোলিক প্রেশার বসছে, কারণ ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতেছে, ভেন্ট্রিকল এখানে সিস্টোলে আছে। ডায়াস্টোলিক প্রেশার বসছে কারণ অ্যাওর্টা যখন ইলাস্টিক তখন ভেন্ট্রিকল হলো ডায়াস্টোলে থাকে, ভেন্ট্রিকল যখন ডায়াস্টোলে থাকে তখন প্রেশারকে বলে ডায়াস্টোলিক প্রেশার, আর যখন সিস্টোলে থাকে তখন প্রেশারকে বলে সিস্টোলিক প্রেশার, ঠিক আছে? স্বাভাবিক সিস্টোলিক প্রেশার হলো 120 মনে রাখবো এক কথায়, ঠিক আছে? আর স্বাভাবিক ডায়াস্টোলিক এটার উপরে নিচে করতে পারো, 140 পর্যন্ত আছে, 120 থেকে মনে হয় 140 নর্মাল ধরছে। আর স্বাভাবিক সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এক কথায় মনে রাখবা হলো 80 কি mmHg, হ্যাঁ mmHg, আর এই 120 mmHg মানে মিলিমিটার পার মার্কারি, ঠিক আছে? মিলিমিটার মার্কারি, হ্যাঁ মিলিমিটার মার্কারি হলো প্রেশার। তাহলে এটা এইভাবে লেখা হয় 120/80, এটা হলো নর্মাল ব্লাড প্রেশার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর এখন আসো ব্লাড প্রেশার ভাইয়া কখন কখন বেড়ে যায় বলো তো? ব্লাড প্রেশার কখন কখন বেড়ে যায়? ব্লাড প্রেশার কি কি কারণে বাড়তে পারে আমারে বলো, কি কি কারণে বাড়তে পারে? হ্যাঁ, ফার্স্ট অফ অল যদি তুমি ব্লাডের ভলিউম বাড়ায় দাও, তাই না? রক্তের আয়তন বাড়াই দিলে কি বাড়বে না? রক্তের ভলিউম বাড়াই দিলে বাড়বে। এখন আমি তোমারে বলি ভলিউম বাড়াইলে কেমনে বাড়বে। যেমন আগের উদাহরণটা নিই, এইটা একটা রক্তনালী, এটা সেম ডায়ামিটারের আরেকটা রক্তনালী, সেম ডায়ামিটারের বা সেম ব্যাসের আরেকটা রক্তনালী। এখন এটার মধ্যে আমি 1 লিটার ভলিউম, এটা কি লিটার কি ভলিউমের একক না আয়তনের একক না ভাই? তাহলে 1 লিটার ভলিউম আমি এটার মধ্যে ফ্লো করাইলাম, আর এটার মধ্যে 5 লিটার ভলিউম ফ্লো করাইলাম, কোনটার মধ্যে ব্লাড প্রেশার বেশি পড়বে? 5 লিটার রক্ত যদি সেম ডায়ামিটারের রক্তনালী দিয়ে ফ্লো করাই তাহলে এই 5 লিটার রক্ত কি এনে পাশে চাপ বেশি দিবে না? তাহলে দেখো ভলিউম যখন বেশি থাকবে, 1 লিটার হলো কম ভলিউম, 5 লিটার হলো বেশি ভলিউম, ভলিউম যখন বেশি থাকবে চাপ তখন কি হবে? বাড়বে, ঠিক আছে? তাহলে মনে রাখবা ভি সমানুপাতিক পি ইন টার্মস অফ ব্লাড প্রেশার বিপি, ঠিক আছে? আচ্ছা তোমরা কিন্তু অনেকে আবার এটা প্যাচ লাগাও, বলে ভাই আমি তো পড়ছি ফিজিক্সে বি সমানুপাতিক 1/p বয়েলের সূত্রে, তাই না? বয়েলের সূত্রে আমরা এটা পড়ছি ভি সমানুপাতিক 1/p। তাহলে ভাই এটা কি বললেন আপনি? আচ্ছা এইটা হইলো ভাইয়া লিকুইডের জন্য, এটা কিসের জন্য? লিকুইডের জন্য। আর এটা যে তুমি পড়ছো বয়েলের সূত্র, এটা কিসের জন্য পড়ছো? গ্যাসের জন্য পড়ছো, কথা বুঝতে পারছো? সো গ্যাস এটা হলো লিকুইড, মানে এটা হলো ব্লাড প্রেশারের জন্য, এক্সটেন্সিভলি এটা হলো ব্লাড প্রেশারের জন্য, ঠিক আছে? যে ব্লাড প্রেশার কখন বাড়বে? যখন নাকি ভলিউম বাড়াবা, ব্লাডের ভলিউম বাড়াবা তখন কি ব্লাড প্রেশার বাড়বে। এই এক্সাম্পলটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? ব্লাডের রক্তের ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, ঠিক আছে? আচ্ছা এরপর আসো আর কি কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে বলো তো?
ভাইয়া রক্ত যদি তোমার হার্ট যদি তাড়াতাড়ি পাম্প করে তাহলে কি রক্তের ফ্লো বাড়বে না? মানে রক্তের গতি বাড়বে, আর রক্তের গতি বাড়লে কিন্তু এট এ টাইমে রক্তের মধ্যে কি আসবে, বেশি ব্লাড আসবে, তখনও কিন্তু ব্লাড প্রেশার বাইরে যাবে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ হার্ট যদি তাড়াতাড়ি বিট করে, কথা বুঝতে পারছো, তাহলে কি সে তাড়াতাড়ি রক্ত পাম্প করতেছে, তাহলে মানে একটা মানে এট এ টাইমে পার ইউনিট টাইমে একটা রক্তনালী বেশি রক্ত রিসিভ করতেছে, কারণ হার্ট তাড়াতাড়ি পাম্প করতেছে। হার্ট তাড়াতাড়ি পাম্প করা মানে কি রক্তনালীতে তাড়াতাড়ি ব্লাড ফ্লো করানো, আর রক্তনালীতে যদি তাড়াতাড়ি ব্লাড ফ্লো করাও তাহলে এট এ টাইমে রক্তনালী বেশি ব্লাড রিসিভ করে, যার কারণে ব্লাড প্রেশার কি হয়, বেড়ে যায়। তাহলে ভাইয়া ব্লাড প্রেশার বাড়ার সেকেন্ড কারণ কি হইতে পারে বলো তো, বলো। রক্তের গতি না, হার্ট রেট। হার্ট রেট যদি বাইরা যায়, হার্ট রেট যদি বাইরা যায়, হার্ট কি তাড়াতাড়ি বিট করবে, তাই না? বুঝতে পারছো? হৃৎপিণ্ডের গতি যদি বাইরা যায়, হৃৎপিণ্ড তাড়াতাড়ি বিট করবে। তাড়াতাড়ি বিট করা মানে বেশি বেশি ব্লাড পাম্প করা, আর বেশি বেশি ব্লাড পাম্প করলে এট এ টাইমে একটা রক্তনালী বেশি ব্লাড রিসিভ করবে। বেশি ব্লাড রিসিভ করলে তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমরা জানি বেশি ব্লাড রিসিভ করা মানে কি, বেশি লিটারের ব্লাড রিসিভ করা, বেশি ভলিউমের ব্লাড রিসিভ করা, তখন ব্লাড প্রেশার হলে বাইরে যাবে। তাহলে ভাইয়া ব্লাড প্রেশার বাড়ার মেইন দুইটা কারণ বলো। দুইটা কারণ, একটা হলো হার্ট রেট বাইরে গেলে, আরেকটা কি, যদি আয়তন বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা এটা কি সবার ক্লিয়ার? এখন ভাইয়া রক্তচাপ যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন কিছু মেকানিজম আছে যেটা নাকি রক্তচাপ আমাদের স্বাভাবিকে নিয়ে আসে। কথা বুঝতে পারছো? রক্তচাপ যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন আমাদের বডিতে কিছু মেকানিজম কাজ করে, এই মেকানিজমগুলো আবার রক্তচাপরে কি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, অর্থাৎ নর্মাল করে দেয়। আমার কথা বুঝতে পারছো? এই মেকানিজমগুলোরে বলে ভাইয়া ব্যারো রিসেপ্টর মেকানিজম। কথা বুঝতে পারছো? ব্যারো রিসেপ্টর মেকানিজম। তোমরা কি ব্যারোমিটারের নাম শুনছো? ব্যারোমিটার, ব্যারোমিটার দিয়ে কি করে বলো তো? হ্যাঁ, ব্যারোমিটার দিয়ে হলো বায়ুর চাপ মাপে। ঠিক আছে, তাহলে ব্যারো মানে শব্দটা কি বে? হ্যাঁ, ব্যারো শব্দটা হলো প্রেসার। কথা বুঝতে পারছো? ব্যারো শব্দটা হলো প্রেসার। ঠিক আছে, রিসেপ্টর মানে কি বলো তো? যে প্রেসারে কি করতে পারে, সেন্স করতে পারে। রিসেপ্টর মানে কি সেন্সরি না, সংবেদী নিউরনের রিসেপ্টর বলে না ভাইয়া? তাহলে এগুলো হলো সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন যারা নাকি এই প্রেশারকে সেন্স করতে পারে। ব্যারো রিসেপ্টর মানে কি, প্রেশার সেন্সিং রিসেপ্টর। আমার কথা বুঝতে পারছো? প্রেশার সেন্সিং রিসেপ্টর। তো ব্যারো রিসেপ্টর মেকানিজম দুই প্রকার। একটা আচ্ছা, কিছু কিছু ব্যারো রিসেপ্টর আছে যেগুলোরে বলে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, আর কিছু কিছু ব্যারো রিসেপ্টর আছে যেগুলোরে বলে লো প্রেশার ব্যারো রিসেপ্টর। হাই প্রেশার ব্যারো রিসেপ্টর কখন অ্যাক্টিভেট হয় জানো? যখন রক্তের চাপ বেশি থাকে। যখন রক্তের চাপ কি থাকে ভাইয়া, বেশি থাকে, অর্থাৎ হাই প্রেশারে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হয়। আর লো প্রেশার ব্যারো রিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? যখন রক্তের চাপ কি থাকবে, কম থাকবে। তাহলে লো প্রেশারে লো প্রেশার ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হয়। আমার কথা বুঝতে পারছো? তো এই হলো ঘটনা। লো প্রেশারে লো প্রেশার ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হয়, আর হাই প্রেশারে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসো, এখন তুমি এদিকে আসো। তোমরা কি এটা বুঝতে পারছো যে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর কখন অ্যাক্টিভেট হয়? যখন রক্তচাপ বেড়ে যায়। আর লো প্রেশার ব্যারো রিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? যখন রক্তচাপ কমে যায়। ঠিক আছে, রক্তচাপ কমে গেলে লো প্রেশার, ঠিক আছে, আর রক্তচাপ বেড়ে গেলে হাই প্রেশার। আচ্ছা আমার একটু বলো তো ভাইয়া, হাই প্রেশার কোথায় থাকে, আর্টারিতে থাকে নাকি ভেইনে থাকে? আর্টারির মধ্যে থাকে। সবচেয়ে বেশি প্রেশার কে ফিল করবো বলো তো? যে নাকি ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের পর রক্ত সবার আগে কই ঢুকে, কোন আর্টারিতে ঢুকে? কোন ধমনীতে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো এরপরে কোন ধমনীতে ঢুকে রক্ত? অ্যাওর্টাতে ঢুকে না ভাই? অ্যাওর্টা, হ্যাঁ অ্যাওর্টাতে ঢুকে। তাহলে অ্যাওর্টার মধ্যে প্রেশার হইলো অনেক বেশি থাকে। প্লাস অ্যাওর্টার উপর দিয়ে আমাদের মাথায় কি যায়, ক্যারোটিড আর্টারি যায় না? তাহলে ক্যারোটিড আর্টারিতে প্রেশারও কি থাকে, অনেক বেশি থাকে। তো হাই প্রেশার ব্যারো রিসেপ্টরগুলো ওই জায়গায় থাকবে যেখানে প্রেশার হাই, অর্থাৎ অ্যাওর্টা, ক্যারোটিড আর্টারি এগুলোর মধ্যে হাই প্রেশার ব্যারো রিসেপ্টর থাকবে যেখানে প্রেশার হাই। আমার কথা বুঝতে পারছো? কারণ হাই প্রেশার ব্যারো রিসেপ্টর কি, ধরো প্রেশার হাই আছে, মানে প্রেশার হাই আছে বলতে ধরো প্রেশার নর্মাল আছে, বাট নর্মালি রক্তচাপটা ভেইনের রক্তচাপ থেকে অলওয়েজ বেশি, আর্টারিতে রক্তচাপ অলওয়েজ ভেইনের থেকে বেশি। তো যেহেতু আর্টারিতে রক্তচাপ বেশি,
তাই রক্তচাপ হালকা একটু বাড়লেই ওটা সেন্স করতে পারবে। আমার কথা বুঝতে পারছো? অন দি আদার হ্যান্ড লো প্রেশার ব্যারোরিসেপ্টর ওই জায়গায় থাকবে যেখানে প্রেশার কি লো। আমার কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবে হাই প্রেশার ব্যারোরিসেপ্টর ওই জায়গায় থাকবে যেখানে প্রেশার হাই, আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর ওই জায়গায় থাকবে যেখানে প্রেশার লো। যেমন দাও হাই প্রেশার ব্যারোরিসেপ্টর থাকে আর্চ অফ অ্যাওর্টাতে, ঠিক আছে, অ্যাওর্টাতে থাকে যেখানে প্রেশার অনেক হাই। ক্যারোটিড সাইনাস মানে কি ক্যারোটিড আর্টারিতে থাকে যেখানে প্রেশার অনেক হাই, ঠিক আছে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর থাকে দেখছো কোথায়? ভেইনে থাকে, দেখছো সিস্টেমিক ভেইন, পালমোনারি ভেইন, এইসব জায়গায় হলো লো প্রেশার ব্যারোরিসেপ্টর থাকে। যত ভেইনস আছে এই ভেইনসগুলোতে হইলো এইখানে থাকে। এছাড়া ভাইয়া কিছু অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম মানে এই অ্যাকচুয়ালি অনেক মানে আমাদের লো প্রেশার ব্যারোরিসেপ্টর আমাদের বডির সব জায়গায় ছড়ায় আছে। দেখো সিস্টেমিক ভেইন কি? সিস্টেমিক ভেইন মানে কি ভাইয়া? ভেইন কি সব জায়গায় আছে না বলো তো? তো ভেইন কিন্তু সব জায়গায় ছড়ায় আছে। তো সব প্রত্যেকটা সিস্টেমিক ভেইনেই থাকে, পালমোনারি ভেইনেও থাকে, এবং রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে থাকে, ঠিক আছে। কারণ কি বলতো? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল কি ভেনাস ব্লাড রিসিভ করে না ভাইয়া বলতো? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে কি আসে? ভেনাস ব্লাড আসে না? তো ধরো এইটার মধ্যে এই ভেইনের মধ্যে ধরো তোমার ব্যারোরিসেপ্টর আসছে, তো ওই ব্যারোরিসেপ্টরে কিছু কন্টিনিউ করে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে চলে আসে। আমার কথা বুঝতে পারছো? ওই ব্যারোরিসেপ্টর কারণ কি এরা ভেনাস ব্লাড রিসিভ করে, কথা বুঝতে পারছো? বাই দ্য ওয়ে কোন চেম্বারের কোন সাইডের প্রেশার বেশি থাকবে বলো তো? রাইট হার্টের প্রেশার বেশি থাকবে না লেফট হার্টের প্রেশার বেশি থাকবে? লেফট হার্টের বেশি থাকবে। কারণ কি লেফট ভেন্ট্রিকল অনেক বেশি পুরু, প্লাস লেফট ভেন্ট্রিকল হইলো বেশি চাপ দেয়, তাই লেফট হার্টে কিন্তু কারণ আর লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টার সাথে যুক্ত, তাহলে এই জায়গায় তো অবশ্যই বোঝা যাইতেছে যে আর্টারির সাথে যেহেতু যুক্ত তাহলে এই জায়গায় প্রেশার বেশি থাকবে। আর এগুলো যেহেতু ভেনাস ব্লাড রিসিভ করতেছে তাহলে এখানে প্রেশার একটু সামান্য কম থাকবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ভাইয়া দেখো এটা হলো কি সিস্টেমিক ভেইন আর হলো পালমোনারি ভেইন আর রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। আচ্ছা এখন আমরা যে বুঝলাম ভাইয়া হাই প্রেশার ব্যারোরিসেপ্টর আরেকটা নাম কি দেখো তো কি লেখছে? আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। কারণ কি এগুলো হাই প্রেশার এরিয়াতে থাকে, হাই প্রেশার এরিয়া মানে কি আর্টারিতে থাকে, ঠিক আছে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর আরেকটা নাম দেখছো কি? কার্ডিও পালমোনারি রিসেপ্টর। কার্ডিও পালমোনারি মানে কি? কার্ডিও মানে কি হৃৎপিণ্ডের কই কই থাকে ভাইয়া বলো তো? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, তাই না? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে যেহেতু থাকে তাহলে কি আমি এটা কার্ডিও বলতে পারি যে এটা কার্ডিওতে আছে, হৃৎপিণ্ডে আছে। পালমোনারি কেন বলছি ভাইয়া? কারণ এটা কি পালমোনারি ভেইনে ছিল না ভাইয়া বলো তো? পালমোনারি ভেইনে ছিল না এই ব্যারোরিসেপ্টরটা, তাহলে এটারে বলে পালমোনারি রিসেপ্টর অথবা কার্ডিও পালমোনারি রিসেপ্টর, ঠিক আছে। অথবা এটারে ভলিউম রিসেপ্টরও বলে, কারণ এটা রক্তের আয়তন মাইপা হইলো রক্তের প্রেশার, মানে এটা অ্যাকচুয়ালি আয়তন, বুঝতে পারছো? ভলিউম রিসেপ্টর বলে রক্তের আয়তন যখন কমে যায় তখন এরা সেন্স করতে পারে। দেখো ভলিউম রিসেপ্টর মানে কি ভাই? আয়তন, আয়তনের রিসেপ্টর, ভলিউম সেন্সর। আয়তন যখন কমে যায়, আয়তন কমে গেলে তখন তারা অ্যাক্টিভেট হয়, কথা বুঝতে পারছো? আয়তন কমে যাওয়া মানে কি ভাই? প্রেশার কমে যাওয়া না? কারণ আমি পড়ছি আয়তন সমানুপাতিক প্রেশার, তাহলে আয়তন কমে গেলে প্রেশার কমে গেলে তখন তারা কি হয়? এই রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়, কথা বুঝতে পারছো? তাহলে এই কারণেই কিন্তু এগুলোর নাম লো প্রেশার ব্যারোরিসেপ্টর। কারণ কি দেখছো আয়তন কমে গেছে, লো প্রেশার তৈরি হয়েছে, বিপি কমে গেছে, তার কারণে এরা অ্যাক্টিভেট হয়েছে। এটা কি ভাই ক্লিয়ার বলো তো? এতটুকু কি ক্লিয়ার নাকি কই কই পাওয়া যায়? দেখো খুবই সিম্পল কথাবার্তা। হাই প্রেশার ব্যারোরিসেপ্টরের নাম হলো হাই প্রেশার কারণ এটা হাই প্রেশারে অ্যাক্টিভেট হয়। লো প্রেশার ব্যারোরিসেপ্টরের নাম হলো লো প্রেশার কারণ এটা লো প্রেশারে অ্যাক্টিভেট হয়। হাই প্রেশার ব্যারোরিসেপ্টর তুমি হাই প্রেশার এরিয়াতে পাবা, অর্থাৎ আর্টারিতে পাবা। তাহলে কোন আর্টারিতে তুমি পাবা? অ্যাওর্টাতে আর ক্যারোটিড আর্টারিতে, ঠিক আছে। আচ্ছা আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর তুমি কই পাবা? যেখানে প্রেশার কম থাকে। কই প্রেশার কম থাকে? ভেইনে কম থাকে। তাহলে যত সিস্টেমিক ভেইন আছে, পালমোনারি ভেইন আছে, এইসব জায়গায় তুমি লো প্রেশার ব্যারোরিসেপ্টর পাবা। আর ভেইনগুলো রক্ত নিয়ে কই ঢালে বলো তো? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলে ঢালে, তাই না? তো ওইখানে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলেও কিছু পাবা কি? লো প্রেশার ব্যারোরিসেপ্টর পাবা, ঠিক আছে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হয়? যখন প্রেশারটা লো থাকে, ঠিক আছে। এবার আমরা হাই প্রেশার ব্যারোরিসেপ্টর নিয়ে একটু কথা বলি। দেখো ভাইয়া এইটা কি ছিল ভাইয়া? এটা কি আর্চ অফ অ্যাওর্টা ছিল না ভাইয়া বলো তো? আচ্ছা আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ ছিল না? বি, সি, এস, মনে আছে? 3টা ব্রাঞ্চ ছিল। দেখো এটা হইলো বি ব্রাকিওসেফালিক, এটা হইলো কি কমন ক্যারোটিড লেফট সাইডের কমন ক্যারোটিড, এটা কি সাবক্লেভিয়ান লেফট সাইডের, তাই না? তাহলে এটা কি লেফট আর্মে চলে যায়, আর এটা হলো লেফট সাইডের তোমার এই যে কমন ক্যারোটিডটা এরকম উঠে
আচ্ছা ওইটা তারপরে লেফট সাইডের ব্রেইনে সাপ্লাই দেয়। আর এটা হলো ব্রাকিওসেফালিক মানে কি? ব্রাকিওসেফালিক মানে ব্রাকিও মানে বাহু, তাহলে এর একটা পার্ট কি বাহুতে সাপ্লাই দিবে। তাহলে দেখছো ব্রাকিওসেফালিক এই জায়গায় দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে একটা কি করছে, রাইট সাবক্লেভিয়ান তৈরি করছে না ভাইয়া, যেটা রাইট হাতে গেছে, রাইট আর্মে গেছে। আর আরেকটা হইলো তোমার কি করছে বলো তো, বলো কি করছে, আরেকটা কি তৈরি করছে, ক্যারোটিড। হ্যাঁ রাইট কমন ক্যারোটিড, তাই না? রাইট কমন ক্যারোটিড, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি, রাইট কমন ক্যারোটিড আর্টারি। আচ্ছা এরপরে তোমারে আমি বলছিলাম না এই কমন ক্যারোটিড আর্টারির নাম কমন কেন হয়েছে, কারণ এটা আবার একটু পরে এই যে এই পজিশনে যায় যেখানে আমরা ক্যারোটিড পালস ফিল করতে পারি, তাই না? এই পজিশনে যায় কি হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায় না ভাইয়া, একটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর একটা কি এক্সটার্নাল ক্যারোটিড। এক্সটার্নাল ক্যারোটিড হলো আমার মাথার বাইরে সাপ্লাই দেয়, আর ইন্টারনাল ক্যারোটিড কি আমার ব্রেইনে ঢুকে যায়, ভিতরে সাপ্লাই দেয়, তাই না? এগুলো কিন্তু আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা এবার দেখো, তাহলে অ্যানাটমি বুঝে গেছো, এবার তুমি দেখো এই আর্চ অফ অ্যাওর্টার এইখানে কালো কালো কিছু জিনিস দেখতে পাইতেছো ভাইয়া? হ্যাঁ এই যে কালো কালো জিনিসগুলা দেখছো, এগুলার মধ্যে থেকে আবার একজনও বেরোইছে, এই একজন বেরোয় আবার মেডুলাতেও গেছে, দেখছো? তার মানে কি এই কালো কালো জিনিসগুলা কি একজন বাইরে মেডুলার সাথে কানেক্টেড, তার মানে এগুলো কি নিউরন না? হ্যাঁ এই নিউরনগুলা ভাইয়া এই যে এইভাবে সংকেত প্রবাহ করে, অর্থাৎ তোমার বাইরে থেকে ব্রেইনের দিকে সংকেত নিয়ে যায়। তাহলে এই নিউরনগুলারে কি বলবা, যারা বাইরে থেকে ব্রেইনের দিকে সংকেত নিয়ে যায় ওদেরকে কি বলে, সেন্সরি নিউরন নাকি মোটর নিউরন? সেন্সরি নিউরন। দেখো এটা কিন্তু হার্ট কিন্তু কি ব্রেইনের বাইরে আছে, তাহলে হার্ট থেকে সে ব্রেইনে, মেডুলা কি ব্রেইনের অংশ না ভাইয়া? পন্স মেডুলা এগুলো কিন্তু ব্রেইনের অংশ, তাহলে হার্ট থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সে সংকেত নিয়ে আসছে। তাহলে যেহেতু হার্ট থেকে মানে কি বাইরে থেকে, ব্রেইনের বাইরে থেকে সংকেত ব্রেইনে নিয়ে যাইতেছে, তাহলে এটাকে বলে সেন্সরি নিউরন। আর যদি ব্রেইন থেকে সংকেত কোনো নিউরন বাইরে নিয়ে আসে ওইটাকে কি বলে, মোটর নিউরন, তাই না ভাইয়া? মোটর নিউরন। আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই জায়গার যে নিউরনগুলো আছে এগুলা না রিসেপ্টর, এগুলাই ব্যারো রিসেপ্টর। আমরা বলছি রিসেপ্টর কিন্তু সেন্সরি নিউরন, তো এইগুলাই হলো ব্যারো রিসেপ্টর। আর্চ অফ অ্যাওর্টা, এটা কি আর্চ অফ অ্যাওর্টা না? আর্চ অফ অ্যাওর্টাতে যে ব্যারো রিসেপ্টরটা থাকে ওইগুলোরে বলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর, কথা বুঝতে পারছো? আর্চ অফ অ্যাওর্টাতে যে ব্যারো রিসেপ্টরগুলো থাকে ওটা বলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর, ঠিক আছে? দেখো এইগুলোও ব্যারো রিসেপ্টর, এগুলো আর্চ অফ অ্যাওর্টার প্রাচীরে আছে। হ্যাঁ আচ্ছা, আর তুমি ভাইয়া মনে আছে এই যে কমন ক্যারোটিড আর্টারি, এটা ভাগ হওয়ার আগে এই জায়গায় একটু ফুলে গেছিল না? এই জায়গাটার নাম কি ছিল বলো তো? যে কমন ক্যারোটিড আর্টারি ভাগ হওয়ার আগে ফুলা যায়, যেই জায়গায় আমরা পালস ফিল করি, এই জায়গাটার নাম কি? ক্যারোটিড সাইনাস না? হ্যাঁ ক্যারোটিড সাইনাস, ঠিক আছে? এই ক্যারোটিড সাইনাস এই জায়গাটা ফুলা যায়, মানে যেই জায়গায় তারা দুই ভাগে ভাগ হয়, এই ফুলা যাওয়ার পর এই এক ভাগ হলো এক্সটার্নাল ক্যারোটিড মানে বাইরের দিকে যায়, আর একটা হলো কি ডাইনে বামে না, কিন্তু একটা হলো বাইরের দিকে যায়, একটা ভিতরের দিকে যায়, ঠিক আছে? কিন্তু যেই জায়গাটা ফুলা যায় তারা যেখানে ভাগ হয় ওই জায়গাটা যেহেতু ফুলা যায়, ওই জায়গাটার নাম হলো ক্যারোটিড সাইনাস। তুমি কি একটু খেয়াল করছো ক্যারোটিড সাইনাসের মধ্যেও কিন্তু একটা কালো কালার নিউরন দেখাইতেছে, দেখছো? এখানে একটা কালো কালার নিউরন দেখাইতেছে। সো ক্যারোটিড সাইনাসের মধ্যে এরকম কালো কালার একটা নিউরন দেখাইতেছে, এই নিউরনের নাম হলো ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। আমার কথা বুঝতে পারছো? তাহলে ব্যারো রিসেপ্টরের লোকেশন কই কই ভাইয়া? একটা হলো কি আর্চ অফ অ্যাওর্টাতে কি থাকে, যেই ব্যারো রিসেপ্টরগুলো থাকে ওগুলো কি বলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর। আর ক্যারোটিড সাইনাসে যে ব্যারো রিসেপ্টরগুলো থাকে ওগুলোরে বলে কি ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর হোক আর ক্যারোটিড ব্যারো রিসেপ্টর হোক, তারা ভাইয়া সংকেত প্রবাহ করে কই নিয়ে যায়, মেডুলাতে নিয়ে যায়, তাই না? সংকেত প্রবাহ করে কই নিয়ে যায়, মেডুলাতে নিয়ে যায়। দেখো সংকেত সে প্রবাহ করে কই নিয়ে গেছে, মেডুলাতে নিয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, এখন হলো সংকেত প্রবাহ করে তারা মেডুলাতে নিয়ে যায়, এটা হলো কথা। এখন তুমি একটু খেয়াল করো অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর থেকে কোন নার্ভ, অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর থেকে কোন নার্ভ মেডুলাতে সংকেত নিয়ে গেছে বলো তো? ভেগাস নার্ভ না? দেখছো? হ্যাঁ ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ হলো 10 নাম্বার করোটিক স্নায়ু। আচ্ছা তাহলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর থেকে কোন নার্ভ ভাইয়া তোমার মেডুলাতে সংকেত নিয়ে গেছে? ভেগাস নার্ভ। আর ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থেকে কোন নার্ভ মেডুলাতে সংকেত নিয়ে গেছে দেখো তো? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কথা বুঝতে পারছো?
হ্যাঁ, এটা হলো 9 নাম্বার করোটিক স্নায়ু। তবে এটা তোমার কি মুখস্থ করবা? জীবনেও না। যে অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর থেকে কে সংকেত নিয়ে যায় আর ক্যারোটিড ব্যারোরিসেপ্টর থেকে কে সংকেত নিয়ে যায়, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি আগে বলো ভাইয়া, ক্যারোটিড ব্যারোরিসেপ্টরটা কই আছে বলো তো? ক্যারোটিড সাইনাসে আছে না? হ্যাঁ, ক্যারোটিড সাইনাসটা কই আছে? এই যে গলার এখানে নিচে তুমি যেখানে চাপ দিয়া ক্যারোটিড বিট ফিল, এখানে না? আচ্ছা, এই যে যেই জায়গায় তুমি চাপটা দিছো এই এরিয়াটারে কি বলে বলো তো? এই এরিয়াটা কি? এখানে এই এরিয়াটাতে কি জিহ্বার গোড়ার অংশ আছে না ভাই বলো তো? জিহ্বার গোড়ার অংশ আছে না এই বরাবর? তাহলে যেহেতু জিহ্বার গোড়ার অংশ আছে, তাহলে আমি এটারে এই এরিয়াটারে বলতে পারি গ্লসো, আর কি জিহ্বার গোড়ার অংশ আছে এই এরিয়াতে, আর কি ফ্যারিংস শুরু হইছে না ভাই, গলবিল শুরু হইছে না এই এরিয়াটাতে? যেই এরিয়াটাতে চাপ দিয়ে তুমি পাইছো এই এরিয়াতে কি আছে? জিহ্বার গোড়ার অংশ আছে আর এই জায়গায় গলবিল শুরু হইছে। তাহলে এই এরিয়াটার নাম কি দিবা তুমি? গ্লসো ফ্যারিঞ্জিয়াল এরিয়া। কথা বুঝতে পারছো? গ্লসো ফ্যারিঞ্জিয়াল এরিয়া। গ্লসো শব্দের অর্থ কি ভাই? টাং। আর ফ্যারিংস মানে কি এটা তোমরা সবাই জানো? বলো, ফ্যারিংস মানে কি? গলবিল, তাই না? তাহলে এই এরিয়াতে দেখো তুমি গলবিলও পাইতেছো, জিহ্বাও পাইতেছো। তাহলে এই এরিয়াতে বলে গ্লসোফ্যারিঞ্জিয়াল এরিয়া, কারণ এই এরিয়াতে জিহ্বার গোড়া পাওয়া যায় আর হলো ফ্যারিংস পাওয়া যায়। আচ্ছা, এখন এই গ্লসোফ্যারিঞ্জিয়াল এরিয়াতে কোন নার্ভ সাপ্লাই দিব? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কথা বুঝতে পারছো? গ্লসোফ্যারিঞ্জিয়াল এরিয়াতে যেই নার্ভ সাপ্লাই দেয় সেই নার্ভের নাম হলো গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তুমি ভাইয়া খুবই সিম্পল, তুমি মনে রাখবা ক্যারোটিড সাইনাসে ব্যারোরিসেপ্টর থাকে, ওকে? ওইখান থেকে কোন নার্ভ সংকেত নিয়ে যাবে এটা কি তুমি মুখস্থ করবা? নেভার। কারণ কি? তুমি সিম্পল, তুমি জানো যে ক্যারোটিড সাইনাসটা কই আছে, তুমি এই যে এই জায়গায় চাপ দিয়ে বিট পাইতেছো, তার মানে ক্যারোটিড সাইনাসটা এখানে আছে। এই জায়গাটা, এই এরিয়াটা কোন এরিয়ার মধ্যে পড়ে? গ্লসোফ্যারিঞ্জিয়াল এরিয়ার মধ্যে পড়ে না? জিহ্বা আর গলবিলের এই এরিয়াতে পড়ে না? জিহ্বা হইল গ্লসো, ফ্যারিংস মানে গলবিল। তাহলে এই এরিয়া থেকে কোন নার্ভ বা সংকেত মাথায় নিয়ে যাইতে পারে? এই ক্যারোটিড সাইনাস থেকে কোন নার্ভ সংকেত মাথায় নিয়ে যেতে পারে? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আমার কথা বুঝতে পারছো? সো ক্যারোটিড সাইনাস থেকে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ সংকেত মাথায় নিয়ে যায়, এটা তো আমার মুখস্থ করাই লাগলো না, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। আরেকটা হইলো ভাইয়া, আর্চ অফ অ্যাওর্টা থেকে কে নিয়ে যায়? ভেগাস নার্ভ। এর জন্য না তোমার এই ভেগাস নার্ভের এই ছকটা, যেটা তোমাদের কিসে আছে, হ্যাঁ তোমাদের হইলো এই যেটা শর্ট সিলেবাসের বাইরে আছে, তোমার হইলো স্নায়ুতন্ত্র চ্যাপ্টারে ভেগাস নার্ভের এই ছকটা আছে। তোমার বেশি কিছু না, জাস্ট ভেগাস নার্ভের ব্রাঞ্চগুলোর নাম জানা লাগবে। ভেগাস নার্ভের অনেকগুলা শাখা আছে, ব্রাঞ্চ আছে, দেখছো? তো প্রথম শাখা দেখছো কি শাখা? ল্যারিঞ্জিয়াল শাখা। ভাইয়া ল্যারিংস মানে কি বলো তো? ভয়েস বক্স বা ষড়যন্ত্র না বলো তো? ভয়েস বক্স কই থাকে? এইখানে থাকে না? এই যে এইখানে। হ্যাঁ, তাহলে এই হলো ষড়যন্ত্র বা ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ। তারপরে ভাইয়া দেখো এখানে কি লেখছে? গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। গ্যাস্ট্রিক মানে কি ভাইয়া? পাকস্থলী না? তাহলে ভেগাস নার্ভের একটা শাখা কই যায়? পাকস্থলীতে যায়। মনে আছে আমি বলছিলাম যে ভেগাস নার্ভ কাইটা দেওয়া হয় যাদের, হ্যাঁ, ভেগোটমি করা হয় যাদের হইলো স্থূলতা আছে। কারণ কি? ভেগাস নার্ভ কিসের সংকেত বহন করে বলো তো? পাকস্থলী যখন খালি, হ্যাঁ পাকস্থলী যখন খালি থাকে তখন কি ক্ষুধার সংকেত গ্রহণ করে কি মাথায় নিয়ে যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই কারণে দেখো ভেগাস নার্ভের আরেকটা নাম হইলো ক্ষুধার্ত স্নায়ু। কথা বুঝতে পারছো? কারণ ও ক্ষুধার সংকেত মাথায় গ্রহণ করে নিয়ে যায়। তারপরে ভাই একটা দেখো এনে কি লেখছে? পালমোনারি ব্রাঞ্চ মানে কি? ফুসফুসে যায়। এটা আমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে পড়বো যে পালমোনারি ব্রাঞ্চের কাজ কি, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গায় দেখো কি লেখছে? কার্ডিয়াক ব্রাঞ্চ লেখছে না ভাইয়া? কার্ডিয়াক ব্রাঞ্চ কই যাইবো? হৃৎপিণ্ডে যাইবো। তাহলে এই যে একটু আগে যেটা দেখলা, এটা এটা কি ব্রাঞ্চ? এটা কার্ডিয়াক ব্রাঞ্চ। এওটা কার অংশ? হৃৎপিণ্ডের কাছাকাছি না এওটা? তাহলে এটা কার থেকে বাইর হইছে? মানে এওটা তো হৃৎপিণ্ডের কাছাকাছি আছে। সো ওই জায়গা থেকে যেই ভেগাস নার্ভের যেই ব্রাঞ্চটা নিয়ে আসে, ওটা কোন ব্রাঞ্চ নিয়ে আসে? হৃৎপিণ্ডে ভেগাস নার্ভের কার্ডিয়াক ব্রাঞ্চ। আমার কথা বুঝতে পারছো? তো আমরা শিখলাম ভেগাস নার্ভের 4টা ব্রাঞ্চ আছে, এটা জাস্ট মনে রাখবা। প্রথমে হলো ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ ষড়যন্ত্রে, কার্ডিয়াক ব্রাঞ্চ যেটা এই যে আর্চ অফ অ্যাওর্টা থেকে, এই যে অ্যাওর্টা, এটা কি হৃৎপিণ্ডে? অ্যাওর্টা তো হৃৎপিণ্ডের অনেক কাছাকাছি। সো অ্যাওর্টা থেকে সংকেত হইলো মেডুলাতে নিয়ে যাইতেছে। আচ্ছা, আর কি শিখলাম ভাইয়া? আর হইলো কি ফুসফুসে একটা ব্রাঞ্চ যায়,
আরেকটা ব্রাঞ্চ যায় পাকস্থলীতে, যেটা ক্ষুধার জন্য দায়ী। ঠিক আছে, তুমি একটা জিনিস খেয়াল করো, ভেগাস নার্ভের অরিজিন কই বলছে বলো তো? পার্শ্বদেশে। একটু দেখো তো ভাইয়া, এই যে আগেরটা এটা কি কই থেকে বাইর হইছে দেখো তো, মানে বাইর হইছে বা ঢুকছে কই থেকে? ভেগাস নার্ভ একটা মোটর নার্ভ, এটার কিছু সেন্সরি ফাইবারও আছে, মোটর ফাইবারও আছে। তো যাই হোক, এটার কাজ কোন জায়গার সাথে কানেক্টেড ভাইয়া বলো তো? মেডুলার সাথে কানেক্টেড না? মেডুলার কি পার্শ্বদেশের সাথে কানেক্টেড না বলো তো? কথা বুঝতে পারছো? আবার তুমি আগের আগের পেজে যাও, সরি আগের পেজ না, এই পরের পেজে যাও, তুমি দেখো গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ 9 নাম্বার নার্ভ, এটার অরিজিন কই? মেডুলা অবলঙ্কাটার পার্শ্বদেশ। আমার কথা বুঝতে পারছো? তাহলে তুমি মেডুলা অবলঙ্কাটার পার্শ্বদেশ, তুমি এবার ইসে যাও, এই আগের পেজে যাও, হ্যাঁ আগের পেজে যাও, এনে দেখো এই গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ কি মেডুলা অবলঙ্কাটার পার্শ্বদেশে গিয়ে কানেক্ট হইছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হলো ঘটনা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, আমরা যখন কাশি দেই ভাইয়া, কফ রিফ্লেক্স, আমরা যখন কাশি দেই, এই কাশির সেন্সেশনটা কই থেকে আমরা বের হয়, কোন জায়গার ইরিটেশনের কারণে কাশি দেই বলো তো? এই ষড়যন্ত্রের এরিয়ার ইরিটেশনের কারণে কাশি দেই না? আচ্ছা, দেখবা কাশি দেওয়ার সময় এখানে প্রেসার পড়ে আর ইরিটেশনও এই জায়গায় হয়। তাহলে এই কাশির জন্য কোন স্নায়ু দায়ী বলো তো? এই যে ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ, ভেগাস নার্ভের ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ কফ রিফ্লেক্সের জন্য দায়ী। ঠিক আছে, এই কফ রিফ্লেক্সের জন্য ভেগাস নার্ভের ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ দায়ী, জাস্ট এটা মনে রাখো। তাহলে ভাই আলটিমেটলি যেই কথায় আমরা আসলাম, আলটিমেটলি আমরা এই কথায় আসলাম যে আর্চ অফ অ্যাওর্টাতে কিছু ব্যারো রিসেপ্টর থাকে, হাই প্রেশার ব্যারো রিসেপ্টর, আর ক্যারোটিড সাইনাসেও কিছু ব্যারো রিসেপ্টর থাকে, হাই প্রেশার ব্যারো রিসেপ্টর। এখন কথা হলো আর্চ অফ অ্যাওর্টার ব্যারো রিসেপ্টরগুলো কোন নার্ভের মাধ্যমে মেডুলার সাথে কানেক্টেড? ভেগাস নার্ভ। কারণ আমরা জানি এটা ভেগাস নার্ভের কার্ডিয়াক ব্রাঞ্চ। ভেগাস নার্ভের 4টা ব্রাঞ্চ সম্পর্কে আমরা পড়ছি, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, পালমোনারি, আর হইল তোমার পাকস্থলী মানে গ্যাস্ট্রিক। ঠিক আছে, সো এটা হলো ভেগাস নার্ভের কার্ডিয়াক ব্রাঞ্চ, হইলো এই মেডুলাতে যায়। আর ভাইয়া ক্যারোটিড সাইনাস থেকে কোন নার্ভ নিয়ে যায় ভাইয়া? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ কোন জায়গা থেকে নিয়ে যাবে? গ্লসোফ্যারেঞ্জিয়াল এরিয়া থেকে নিয়ে যাবে। গ্লসোফ্যারেঞ্জিয়াল এরিয়া কোনটা বলো তো? এই যে আমি এইভাবে করে এখানে চাপ দিলে এই এই এরিয়াটারে বলে গ্লসোফ্যারেঞ্জিয়াল এরিয়া। তাহলে এতটুকু কি ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু ক্লিয়ার বলো? আচ্ছা আচ্ছা, ভেগাস নার্ভে একটা সেন্টার থাকে, সেন্টার নাম হলো ভেসো মোটর সেন্টার। ঠিক আছে, কি নাম? ভেসো মোটর সেন্টার। কথা বুঝতে পারছো? ভেসো মোটর মানে কি বলো তো? ভেসো মোটর একটু ভাগ করো, ভেসো প্লাস মোটর। আচ্ছা, ভেসো আসছে কই থেকে? ভেসেল থেকে। আর মোটর মানে কি ভাই বলো তো? হ্যাঁ, মোটর সংকেত মানে কি? যে ব্রেইন থেকে কি বাইরে নিয়ে যায়। কথা বুঝতে পারছো? সো মাসেলের মধ্যে মোটর সংকেত, দেখো আমি এই যে আমার বাইসেপস মাসল কন্ট্রাকশন করলাম, এই মাসল যে কন্ট্রাকশন করলাম, এই মাসলের মধ্যে যেই নার্ভটা সংকেত নিয়ে গেছে, এটা কি তোমার সেন্সরি নার্ভ না মোটর নার্ভ? মোটর নার্ভ। কারণ দেখো এই মাসল কন্ট্রাকশন করার জন্য আমি আগে ব্রেইন থেকে মাসলে সংকেত পাঠাইছি, তারপরে গিয়ে মাসল কি হয়েছে? সংকুচিত হয়েছে। তাহলে মাসলে যেই সংকেতটা নিয়ে যাইতেছে, যেই নার্ভটা, ওই নার্ভটার আমি কি বলবো? মোটর নার্ভ। আমার কথা বুঝতে পারছো? যেই নার্ভ নাকি ব্রেইন থেকে বাইরে সংকেত নিয়ে যায় তারে বলে মোটর নার্ভ। আর যেই নার্ভ অন্য জায়গা থেকে মানে ব্রেইনের বাইরে থেকে সংকেত ব্রেইনে নিয়ে আসে, ওটারে বলে কি? সেন্সরি নার্ভ। ঠিক আছে, এটা কিন্তু বেসিক জিনিস। আচ্ছা, ভেসো মোটর মানে কি ভাইয়া? ভেসেলের প্রতি মোটর, ভেসেলের প্রতি মোটর। ভেসেলের মধ্যে মোটর উদ্দীপনা প্রবাহ করা মানে কি জানো? ভেসেলের যে টিউনিকা মিডিয়া আছে না ভাইয়া, টিউনিকা মিডিয়াতে কি আছে? স্মুথ মাসল আছে না? বলো তো? ভেসেলের প্রতি মোটর উদ্দীপনা প্রবাহ করা মানে ভেসেল, এই যে ভেসেলের মধ্যে যে স্মুথ মাসলগুলো আছে, রক্তনালীর মধ্যে যে ভেসেল মানে রক্তনালী, এই রক্তনালীর মধ্যে যে স্মুথ মাসলগুলো আছে, ওই স্মুথ মাসলগুলোর মধ্যে মোটর উদ্দীপনা প্রবাহ করা। ভাইয়া মাসলের মধ্যে মোটর উদ্দীপনা প্রবাহ করলে মাসল কি সংকুচিত হয় না? উদ্দীপনা নিউরন যখন মাসল স্টিমুলেট করে, মাসল কি হয়? সংকুচিত হয় নাকি প্রসারিত হয়? সংকুচিত হয়।
কথা বুঝতে পারছো? যেমন আমি এইখানে আমার ব্রেইন থেকে উদ্দীপনা বাইসেপসে নিলাম, তখন বাইসেপ সংকুচিত হইলো। কথা বুঝতে পারছো? তেমনি ভেসোমোটর সেন্টার থেকে ভেসোমোটর সেন্টার যখন অ্যাক্টিভ হয়, ভেসোমোটর সেন্টার যখন অ্যাক্টিভ হয় তখন সে বিভিন্ন নার্ভের মাধ্যমে ভেসেলের মধ্যে সংকেত পাঠায়। আমার কথা বুঝতে পারছো? দাঁড়াও আমি দেখাইতেছি। বিভিন্ন নার্ভের মাধ্যমে বডিতে যত রক্তনালী আছে সব রক্তনালীর মধ্যে সংকেত পাঠায়। রক্তনালীর মধ্যে কই সংকেত পাঠায় রক্তনালীর অ্যাকচুয়ালি ভাইয়া? রক্তনালীর যে স্মুথ মাসল সেলগুলো আছে, হ্যাঁ, স্মুথ মাসল সেলগুলোর উপরে মোটর সংকেত পাঠায়। ভেসোমোটর এই কারণেই নাম হয়েছে, কারণ এটা ভেসেলের প্রতি মোটর। ভেসেলের স্মুথ মাসলে মোটর সংকেত পাঠায়। ভেসেলের স্মুথ মাসলে মোটর সংকেত পাঠাইলে স্মুথ মাসল কি হয় ভাইয়া? কন্ট্রাকশন হয় না, সংকোচন হয় না? স্মুথ মাসল সংকোচন হইলে কি হয়? ভেসো কনস্ট্রিকশন হয় না ডায়ালেশন হয়? হ্যাঁ, স্মুথ মাসল সংকুচিত হলে ভেসো কি হয়? কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, ভেসো কনস্ট্রিকশন হয়। তাহলে একটা জিনিস আজকে থেকে মনে রাখবা যে ভেসো মোটর সেন্টার যখন অ্যাক্টিভ থাকবে তখন ভেসেলের প্রতি মোটর উদ্দীপনা পাঠাবে, যার কারণে কি হবে? ভেসো কনস্ট্রিকশন হবে। কারণ কি? ভেসেলের প্রতি মোটর উদ্দীপনা পাঠানো মানে ভেসেলের যে স্মুথ মাসল আছে এই স্মুথ মাসলের প্রতি তোমার মোটর উদ্দীপনা পাঠানো। এখন স্মুথ মাসলে মোটর উদ্দীপনা পাঠালে স্মুথ মাসল কন্ট্রাকশন করে, তখন ভেসো কনস্ট্রিকশন হয়। কথা বুঝতে পারছো? তো ভেসোর মোটর সেন্টার কি ঘটায় বলো তো? ভেসো কনস্ট্রিকশন ঘটায়। এইটা কি সবার ক্লিয়ার বলো তো? সাত বিকন প্রাঞ্জল, তারপরে তোমার তোমার কি জানি সাফকাত, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। না না, ভেসোমোটর একটা নিউরনের গুচ্ছ, বুঝতে পারছো? ভেসোমোটর একটা কেন্দ্র, যেমন আমাদের ক্ষুধা কেন্দ্র থাকে না, ক্ষুধা কেন্দ্র। কথা বুঝতে পারছো? ক্ষুধা কেন্দ্র, তারপরে কি থাকে? অ্যাঙ্গার সেন্টার, রাগের কেন্দ্র, ইমোশন সেন্টার, ব্রেইনে এইসব সেন্টার থাকে না, নিউরনের গুচ্ছ থাকে না? কথা বুঝতে পারছো? এই নিউরনের গুচ্ছ থেকে সংকেত পাঠায়। কই সংকেত পাঠায়? নিউরনের গুচ্ছ থেকে সংকেত ভেসেলের মধ্যে পাঠায়, হ্যাঁ, রক্তনালীতে পাঠায়। ধরো এইটা, এই যে এটা আছে কই? ভেসোমোটর সেন্টারটা আছে কই ভাইয়া? মেডুলাতে আছে, দেখছো? ভেসোমোটর সেন্টারটা মেডুলাতে আছে। মেডুলাতে কি মাসল পাবা নাকি নার্ভ পাবা বলো? নিউরন পাবা। এই জায়গায় অনেক নিউরন থাকে, এই নিউরনের গুচ্ছটারে বলে ভেসোমোটর সেন্টার। এই নিউরনের গুচ্ছ থেকে কি ভাইয়া অনেক একজন বের হয় না? এই একজনগুলা মিলিত হয়ে, বুঝছো, এই একজনগুলা মিলিত হয়ে এই ব্লাড ভেসেলের উপরে হইল সংকেত প্রবাহ করে। এখন এই ভেসোমোটর সেন্টার যখন অ্যাক্টিভেট হয় তখন এই একজনগুলা দিয়ে সংকেত যায়। এই যে প্লাস প্লাস সংকেত যাইতেছে, প্লাস প্লাস সংকেত কই যায় ভাইয়া? ভেসেলের স্মুথ মাসলে যায়। ভেসেলের স্মুথ মাসলে গেলে ভেসেলের স্মুথ মাসল হলো কি করে? কন্ট্রাকশন করে। ভেসেলের স্মুথ মাসল যখন কন্ট্রাকশন করে তখন কি হয়? ভেসো কি হয়? কনস্ট্রিকশন হয়। এটা কি বুঝতে পারছো সাদ? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভেসোমোটর সেন্টার, মানে ভেসোমোটর সেন্টার নামের স্নায়ু কেন্দ্র যেটা কই আছে? মেডুলাতে আছে। এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি ঘটে? ভেসো কনস্ট্রিকশন ঘটে। কথা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ভেসো কনস্ট্রিকশন ঘটলে ব্লাড প্রেশার কি বাড়ে না কমে আমার একটু বলো তো? হ্যাঁ, তোমার আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ভেসো কনস্ট্রিকশন মানে কি? ব্লাড ব্লাড ভেসেল এরকম সংকুচিত হয়ে যাওয়া, তার মানে ব্লাড ভেসেল লুমেন কি হয়ে যাওয়া? ছোট হয়ে যাওয়া। তুমি ধরো ভেসো কনস্ট্রিকশন করে একটা লুমেন এরকম ছোট করে ফেললা, ভেসো কনস্ট্রিকশন হয়েছে। এটা হলো এরকম চাইপা গেছে। আর আরেকটা ডায়ামিটার হইলো অনেক বড়। এখন দুইটার মধ্যেই তুমি 1 লিটার ব্লাড প্রবাহ করলা, 1 লিটার ব্লাড ধরো দুইটার মধ্যেই প্রবাহ করলা। কি মনে হয় কোনটার মধ্যে ব্লাড প্রেশার বেশি থাকবে? এই যে এটার মধ্যে ব্লাড প্রেশার বেশি। এই কি কয় বড়টার মধ্যে? 1 লিটার ব্লাড দুইটার মধ্যেই প্রবাহ করছি, কিন্তু একটার বেশি, ডায়ামিটার বেশি, আরেকটার কি ডায়ামিটার কম। তাহলে এই দিক দিয়ে কি ব্লাড ফ্লো কি হবে? ব্লাড ফ্লো হওয়ার সময় প্রেশার বেশি ক্রিয়েট করবে না? আর এই দিক দিয়ে তো 1 লিটার অনেক কম, সো 1 লিটার ব্লাড হালকা করে ফ্লো, বেশি প্রেশার কি দিবে নাকি অল্প প্রেশার দিবে? তাহলে বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে প্রেশার কি থাকবে? বেশি থাকবে। তাহলে মনে রাখবা ভেসোমোটর সেন্টার কিন্তু ব্লাড প্রেশার কি করে? বাড়ায় দেয়। কেমনে ব্লাড প্রেশার বাড়ায় দেয় ভাইয়া? ভেসো কনস্ট্রিকশন কইরা, এই যে চাপায় দেয়, ভেসো কনস্ট্রিকশন কইরা ব্লাড প্রেশার। ভেসো যখন কনস্ট্রিকশন করবা তখন ওইটার ভিতর দিয়া ব্লাড যাওয়ার জন্য, দেখো তুমি যখন লুমেন ছোট কইরা দিবা তখন ওইটার মধ্যে দিয়া ব্লাড যাওয়ার জন্য বেশি প্রেশার দিয়া দিয়া যাওয়া লাগবে ব্লাড, বুঝতে পারছো?
এটার এক্সাম্পল হইলো ভাই এইটা যে ভেসো কনস্ট্রিকশন কইরা ধরো এইটারে আমি ধরো এটার মধ্যে দিয়ে 1 লিটার ব্লাড যাইতেছে, এটারে আমি ভেসো কনস্ট্রিকশন করে দিলাম, চাপায় দিলে এটা ডায়ামিটার ছোট হয়ে যাইব। এইবার এটার মধ্যে দিয়ে 1 লিটার ব্লাড গেলে কি প্রেসার এটার মধ্যে বেশি পড়বে না ভাইয়া বলো তো? প্রাচীরে প্রেসার বেশি পড়বে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এবার আসো তাহলে এটা আমরা শিখলাম। এখন দেখো, এখন আসো আমরা হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কেমনে কাজ করে এটা আমরা শিখবো। হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভ হয় ভাইয়া বলো তো? যখন প্রেসার কি থাকে, বেশি না কম? যখন প্রেসার বেশি থাকে। নর্মালের থেকে হাই প্রেসার মানে কি, প্রেসার যখন বেশি থাকবে তখন এটা অ্যাক্টিভ হবে। তাহলে হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভ হবে? যখন তোমার ব্লাড প্রেসার নর্মালের থেকে বেশি আছে। তো ব্লাড প্রেসার যখন নর্মালের থেকে বেশি থাকবে, তো ব্লাড প্রেসার কোন রিসেপ্টর সেন্স করতে পারে ভাইয়া? ব্যারোরিসেপ্টর, রাইট? হ্যাঁ, তাহলে ভাইয়া এই যে দেখো ব্লাড প্রেসার নর্মালের থেকে বেশি আছে, হাই ব্লাড প্রেসার কে সেন্স করতে পারবে ভাইয়া? হাই প্রেসার ব্যারোরিসেপ্টর সেন্স করতে পারবে। হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কই কই থাকে ভাইয়া বলো তো? আর্চ অফ অ্যাওর্টাতে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর থাকে, আর ক্যারোটিড সাইনাসে কি ক্যারোটিড ব্যারোরিসেপ্টর থাকে। তখন হাই প্রেসারের কারণে এই ক্যারোটিড ব্যারোরিসেপ্টর আর অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে না? কথা বুঝতে পারছো? তোমার ব্লাডের প্রেসার বেশি, তোমার রক্তচাপ বেশি হওয়ার কারণে এই রক্তচাপ কে ফিল করতে পারে? হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কই আছে? আর্চ অফ অ্যাওর্টাতে আছে আর ক্যারোটিড সাইনাসে আছে। সো এই প্রেসার রিসেপ্টরগুলো কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে ভাইয়া এই অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর কোন নার্ভের মাধ্যমে মেডুলার সাথে কানেক্টেড? কোন নার্ভের মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলার সাথে কানেক্টেড। তাহলে এই ব্যারোরিসেপ্টর কোন নার্ভের মাধ্যমে কানেক্টেড? গ্লসোফেরেঞ্জিয়াল। তাহলে ভাইয়া দেখো ভেগাস নার্ভও কি হবে, স্টিমুলেটেড হবে, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভও কি হবে, স্টিমুলেটেড হবে। মানে বিষয়টা হলো প্রেসার বাইরে গেছে, প্রেসার বাইরে গেলে এটা কি হয়ে গেছে, স্টিমুলেটেড। এই প্রেসার এই যে ব্যারোরিসেপ্টরগুলো এখানে আছে এটা স্টিমুলেটেড। এই স্টিমুলেশনের সংকেত এই যে আর্চ অফ অ্যাওর্টার ব্যারোরিসেপ্টর এটা তোমার কি ভেগাস নার্ভের মাধ্যমে কই পাঠায়? ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলাতে পাঠায়, মেডুলার ভেসোমোটর কেন্দ্রে পাঠায়। আর ক্যারোটিড সাইনাসের যে ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে গেছে এটা গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে কই পাঠায়? ভেসোমোটর সেন্টারে পাঠায়। মানে বেসিক্যালি গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভও উদ্দীপিত হয়, এই উদ্দীপনার সংকেতটা কি হয়ে নিয়ে যায়, ভেসোমোটর সেন্টারে নিয়ে যায়। আর এখানে ভেগাস নার্ভ উদ্দীপিত হয়, ভেসোমোটর সেন্টারে নিয়ে যায়। তাহলে দেখো ভেসোমোটর সেন্টারে নিয়ে যাওয়ার পর এরা কি করে জানো, ভেসোমোটর সেন্টারে কি করে দেয় জানো, ইনহিবিট করে দেয়। কি করে দেয়? ইনহিবিশন মানে কি ভাইয়া? এটারে কি করে দেওয়া, ভেসোমোটর সেন্টারে কি করে দেওয়া, বাধা দিয়ে দেওয়া। হ্যাঁ আচ্ছা, ভেসোমোটর সেন্টারে যদি বাধা দাও, আচ্ছা ভেসো কনস্ট্রিকশন করা ভাইয়া এটা কি সিম্প্যাথেটিক ক্রিয়া না প্যারাসিম্প্যাথেটিক ক্রিয়া বলো তো? হ্যাঁ, ব্লাড প্রেশার বাড়ানো। দেখো ভেসো কনস্ট্রিকশন করা কি সিম্প্যাথেটিক ক্রিয়া না প্যারাসিম্প্যাথেটিক ক্রিয়া, আমাকে একটু এইটা বলো। সিম্প্যাথেটিক ক্রিয়া, গুড। ভেসো কনস্ট্রিকশন হইলো একটা সিম্প্যাথেটিক ক্রিয়া। কারণ কি, ভেসো কনস্ট্রিকশন যখন করবা তখন ব্লাড প্রেশার কি হয়, বাড়ে। আর আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন ক্লাস করে তখন কি ব্লাড প্রেশার বাড়ে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া ভেসোমোটর সেন্টার থেকে যেই নিউরনগুলো বেরোইছে, এই নিউরনগুলো ধরো ভেসোমোটর সেন্টার কি করছে বলো তো? ভেসোমোটর সেন্টারের আমি কাহিনীটা বলি। ভেসোমোটর সেন্টার তার মধ্যে থেকে যে নিউরনগুলো আছে এই নিউরনগুলা সংকেত পাঠাইছে ব্লাড ভেসেলের কি, ভেসেলের টিউনিকা মিডিয়াতে সংকেত পাঠাইছে, ভেসেলের স্মুথ মাসলে তারা সংকেত পাঠাইছে, ভেসেলের স্মুথ মাসল। এই স্মুথ মাসলের সংকেত পাঠাইলে স্মুথ মাসলগুলো কি হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়। এই স্মুথ মাসলগুলো অ্যাক্টিভেট হইলে ভেসো কনস্ট্রিকশন হয়, আর ভেসো কনস্ট্রিকশন হইলে ভাইয়া কি হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তাহলে ভাইয়া এই যে নিউরনগুলো আছে, যেই নিউরনগুলো হলো ভেসেলের স্মুথ মাসলের সংকেত পাঠাইছে, এই নিউরনগুলো কি ধরনের নিউরন হবে, সিম্প্যাথেটিক নিউরন না প্যারাসিম্প্যাথেটিক নিউরন বলো তো? এই নিউরনের কারণে ব্লাড প্রেশার বাড়তেছে। তাহলে আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে ব্লাড প্রেশার বাড়ে। তাহলে যেহেতু ব্লাড প্রেশার বাড়তেছে, তাহলে এই নিউরনগুলো নাকি ভেসোমোটর, দেখো এই ভেসোমোটর সেন্টারে কিন্তু অনেক নিউরন থাকে, কথা বুঝতে পারছো? এই নিউরনের একজন গিয়া হইলো তোমার টিউনিকা মিডিয়াতে সংকেত ক্যারি করে। তো এই যে নিউরনগুলো আছে যারা সংকেত ক্যারি করতেছে টিউনিকা মিডিয়াতে, এই নিউরনগুলো কি ভাই সিম্প্যাথেটিক নিউরন না?
সিম্প্যাথেটিক নিউরন। কারণ কি, এরা ব্লাড প্রেশার বাড়ানোর সাথে জড়িত। আমরা জানি ব্লাড প্রেশার বাড়ানো এটা সিম্প্যাথেটিক ক্রিয়া, কথা বুঝতে পারছো? যখন তুমি বিপদে পড়ো তখন তোমার ব্লাড প্রেশার বাইরে যায়। তো এই নিউরনগুলো ভেসোমোটর সেন্টারের সাথে জড়িত নিউরনগুলো কি ধরনের নিউরন হবে? সিম্প্যাথেটিক নিউরন। এটা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসো তাহলে ভাইয়া, ভেসোমোটর সেন্টারে ইনহিবিট করা মানে কি ভাইয়া? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমরে ইনহিবিট করা না? কারণ ভেসোমোটর সেন্টারের সাথে জড়িত নিউরন যদি হয় সিম্প্যাথেটিক নিউরন, তাহলে ভেসোমোটর সেন্টারে ইনহিবিট করা মানে কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমরে কি করা? ইনহিবিট করা। হ্যাঁ, তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি হয়ে যাইব? ইনহিবিট হয়ে যাইব। কথা বুঝতে পারছো? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন ইনহিবিট হবে তখন কি হবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যা করে তার উল্টা হবে। যেমন কি হবে বলো তো? ভেসোডায়ালেশন হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম করে ভেসোকনস্ট্রিকশন, তুমি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমরে ইনহিবিট করে দিছো, তাহলে এইবার হবে কি ভাইয়া? ভেসোডায়ালেশন। কথা বুঝতে পারছো? কারণ ভেসোকনস্ট্রিকশন করার কেউ নাই, তাহলে অটোমেটিক্যালি ব্লাড ভেসেলগুলো ফুলে যাবে, তাহলে ভেসোডায়ালেশন হবে। আর ভাইয়া, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন ইনহিবিটেড থাকে তার মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট আছে। কারণ আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক একেবারে বিপরীত, ঠিক আছে? সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনহিবিটেড থাকা মানে কি? হার্ট রেট। ভাইয়া, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনহিবিট থাকলে হৃৎপিণ্ডের গতি বা হার্ট রেট কি বাড়ে না কমে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন কাজ করে তখন হার্ট রেট বা হৃৎপিণ্ডের গতি কি বাড়ে না কমে? এটা বলো। বিপদে যখন পড়ো তখন কি হার্টবিট বাড়ে? হ্যাঁ, তাহলে বিপদে পড়লে হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, তখন হার্টবিট বাড়ে। এই জায়গায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনঅ্যাক্টিভেট হয়েছে, তাহলে হার্ট রেট কি হবে বলো? হার্ট রেট কি হবে? কইমা যাবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে হৃৎপিণ্ডের গতি বা হার্ট রেট হলো কমবে। হার্ট রেট কমলে কি ব্লাড প্রেশার কমে না বাড়ে? কমবে। হ্যাঁ, আমরা কিন্তু পড়ছিলাম ব্লাড প্রেশার বাড়ার দুইটা কজ, একটা হলো কি আয়তন বাইরে যাওয়া, আর একটা কি হার্ট রেট বাইরে যাওয়া। তাহলে এখানে যেহেতু হার্ট রেট কমছে তাহলে ব্লাড প্রেশার কি কমবে। এনে যেহেতু ভেসোডায়ালেশন হয়েছে, ভাইয়া ভেসো কনস্ট্রিকশন হলে ব্লাড প্রেশার বাড়ে, তাহলে ভেসোডায়ালেশন হলে ব্লাড প্রেশার কি হবে? কমবে। আমার কথা বুঝতে পারছো? তোমার ইটা জানি কি ছিল, প্রবলেমটা জানি কি ছিল? হাই ব্লাড প্রেশার। তাহলে দেখো, হাই ব্লাড প্রেশারে কি আমি কমাইতে পারলাম? কমাইতে পারলাম কিন্তু, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এইটা হলো হাই প্রেশার ব্যারোরিসেপ্টর মেকানিজম, ঠিক আছে? হাই প্রেশার ব্যারোরিসেপ্টর মেকানিজমটা আমি জাস্ট আবার একটু বলি, জাস্ট একটু রিভিশন দেয়। যখন নাকি ভাইয়া ব্লাড প্রেশার বাইরে যায়, তোমার প্রবলেম তাহলে কি? ব্লাড প্রেশার বাইরে গেছে, তাহলে হলো তোমার এখন ব্লাড প্রেশার কি করতে হইব? কমাইতে হইব। কথা বুঝতে পারছো? তাহলে ব্লাড প্রেশার বাইরে গেছে, এই ব্লাড প্রেশার বাড়ার যে সেন্সটা এটা কে নেয় ভাইয়া? অ্যারোটিক ব্যারোরিসেপ্টর আর ক্যারোটিক ব্যারোরিসেপ্টর, এগুলো হলো হাই প্রেশার ব্যারোরিসেপ্টর। অ্যারোটিক ব্যারোরিসেপ্টর ভেগাস নার্ভের মাধ্যমে এই সেন্সটা কই পাঠায়? তোমার মেডুলার ভেসোমোটর সেন্টারে পাঠায়। আর ক্যারোটিড ব্যারোরিসেপ্টর গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে ভেসোমোটর সেন্টারে পাঠায়। ভেসোমোটর সেন্টারে যখন এই সংকেতটা আসে তখন ভেসোমোটর সেন্টার ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। ইনঅ্যাক্টিভেট হওয়া, ভেসোমোটর সেন্টার ইনঅ্যাক্টিভেট হওয়া মানে কি? ভেসোমোটর সেন্টারের সাথে যুক্ত যে নার্ভগুলো আছে ওইগুলো কী ধরনের নিউরন ছিল আমরা জানি? সিম্প্যাথেটিক নিউরন বা সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে ভেসোমোটর সেন্টার থেকে যে সিম্প্যাথেটিক নার্ভগুলো বের হয় ওইগুলোও কী হয়ে যায়? ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। সিম্প্যাথেটিক নার্ভ ইনঅ্যাক্টিভেট হওয়া মানে ভেসোডায়ালেশন হওয়া, হার্ট রেট কমা। ভেসোডায়ালেশন হোক আর হার্ট রেট হোক, দুইটার একটা মিলিত ফল হইল কি? ব্লাড প্রেশার কইমা যাওয়া। তোমার প্রবলেম ছিল অতিরিক্ত ব্লাড প্রেশার, তুমি ওই অতিরিক্ত ব্লাড প্রেশারে কমাই দিলা, তখন এখন তোমার ব্লাড প্রেশার কি হয়ে যাব? নর্মাল হয়ে যাব না? আমার কথা বুঝতে পারছো? এটা কি এই জিনিসটা বুঝতে পারছো? এগুলো কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল ভাই, একটার পর একটা ঘটনা ঘটতেছে। কথা বুঝতে পারছো? ভেসো মোটর মানে কি? ভেসেলের প্রতি মোটর, তার মানে ভেসেলে মোটর উদ্দীপনা ট্রান্সমিট করে, আর মোটর উদ্দীপনার কারণে মাসল কন্ট্রাকশন হয়, তাহলে ভেসেলের স্মুথ মাসল কন্ট্রাকশন হবে। ভেসেলের স্মুথ মাসল কন্ট্রাকশনের কারণে ভেসো কনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশার বাড়বে। এখন আমি যদি ভেসো মোটর সেন্টারে ইনহিবিট করে দেই তাহলে সিম্প্যাথেটিক নার্ভ আর ব্লাড প্রেশার বাড়া হলো সিম্প্যাথেটিক নার্ভের ক্রিয়া। সো ভেসো মোটর সেন্টারের সাথে যুক্ত নিউরনগুলো হলো সিম্প্যাথেটিক নিউরন। তাহলে ভেসোমোটর সেন্টারে ইনহিবিট করলে সিম্প্যাথেটিক নিউরনও ইনহিবিট হবে, ওই স্মুথ মাসল বরাবর মোটর সংকেত আর যাবে না, ভেসো কনস্ট্রিকশন হবে না, ভেসো ডায়ালেশন হবে, উল্টা হবে, ভেসো ডায়ালেশন হবে। আর সিম্প্যাথেটিক নিউরন ইনহিবিট থাকার কারণে কি হবে? হার্ট রেটও কইমা যাবে, কারণ আমরা জানি সিম্প্যাথেটিক নিউরনের কাজ হলো হার্ট রেট বাড়ায় রাখা, গতি বাড়ানো। আর সিম্প্যাথেটিক নিউরন যদি কম কাজ করে তাহলে হার্ট রেট কমবে আর ব্লাড প্রেশারও কি হবে? কইমা যাবে। আমার কথা বুঝতে পারছো? এটা কি সবাই ক্লিয়ার বলো তো?
আচ্ছা ওকে, এবার আসো আমার লো প্রেসার ব্যারোরিসেপ্টর। ভাইয়া লো প্রেসার ব্যারোরিসেপ্টর কিসের কারণে অ্যাক্টিভ হয় বলো তো? হাই প্রেসারের কারণে না লো প্রেসারের কারণে? বলো। হ্যাঁ, লো প্রেসার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? হাই প্রেসার নাকি লো প্রেসার? এই মিয়া কি বলো? হাই প্রেসার ব্যারোরিসেপ্টর হয় হাই প্রেসারের কারণে। হাই প্রেসার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয় কখন? হাই প্রেসারের কারণে। লো প্রেসার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হবে লো প্রেসারের কারণে। হ্যাঁ, প্রেসার বাড়ায় দিব। আমার কথা বুঝতে পারছো? হাই প্রেসার ব্যারোরিসেপ্টর কি করছিল? প্রবলেম ছিল কি হাই ব্লাড প্রেসার। এই হাই ব্লাড প্রেসারের কারণে হাই প্রেসার ব্যারোরিসেপ্টর, যেগুলো নাকি অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর আর ক্যারোটিক ব্যারোরিসেপ্টর, যেগুলো নাকি হাই প্রেসার ব্যারোরিসেপ্টর, এটা হাই প্রেসার ব্যারোরিসেপ্টর হলো হাই ব্লাড প্রেসারের কারণে অ্যাক্টিভেট হয়েছে। ঠিক আছে? আর অ্যাক্টিভেট হয়ে এটার ফলাফল কী ভাইয়া? ব্লাড প্রেশার কমায় দেওয়া। কারণ আমার প্রবলেম কী ছিল? ব্লাড প্রেশার বাইরে যাওয়া। তাই এই হাই প্রেশার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার কমায় দিছে। তেমনি লো প্রেশার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? যখন প্রেশার কি থাকবে? লো থাকবে। আমার কথা বুঝতে পারছো? প্রেশার যখন কম থাকবে তখন লো প্রেশার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হবে। এখন দেখো প্রেশার কখন কম থাকতে পারে ভাইয়া? যখন ব্লাড ভলিউম কি থাকবে? কম থাকবে। যখন ব্লাড ভলিউম কম তখন ব্লাড প্রেশারও কি কম। ব্লাড প্রেশার যখন কম তখন এই কম ব্লাড প্রেশার কে সেন্স করবে ভাইয়া? ভলিউম রিসেপ্টরগুলো সেন্স করবে। কারণ আমি আগেই বলছি যে ভলিউম রিসেপ্টর মানে লো প্রেশার ব্যারোরিসেপ্টর। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হয় ভাইয়া? যখন নাকি তোমার কি থাকে? যখন আমাদের প্রেশার কইমা যায়। কথা বুঝতে পারছো? প্রেশার বাইরে গেলে হইলো হাই প্রেশার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে প্রেশার কমায়া নরমালে আনে। আর প্রেশার কইমা গেলে হইলো লো প্রেশার ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভ কইরা প্রেশার বাড়ায়া নরমালে আনে। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো লো প্রেশার ব্যারোরিসেপ্টর মানে কি? ভলিউম রিসেপ্টর। ভলিউম রিসেপ্টর আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর সেম কথা। সো ভলিউম রিসেপ্টর অ্যাক্টিভেট হবে। ভলিউম রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে সেই ভলিউম রিসেপ্টর সংকেত পাঠাবে হলো বিভিন্ন নার্ভের মাধ্যমে। ভলিউম রিসেপ্টর আমার বডির সব জায়গায় আছে। আমি বলছি না সিস্টেমিক ভেইন। সিস্টেমিক ভেইন তো বডির সব জায়গায় আছে। ঠিক আছে? তো সিস্টেমিক ভেইন যেহেতু বডির সব জায়গায় আছে, তো বডির সব জায়গায় ভলিউম রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যাব। অ্যাক্টিভেট হয়ে বডির সব জায়গা থেকে সংকেত কই আনবে? হাইপো থ্যালামাসে হইলো সংকেত পাঠাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা কি আবার জয়েন দিবে ওরা? আচ্ছা তোমরা আবার একটু জয়েন দাও। দেখো ভাইয়া লো প্রেশার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? যখন প্রেশার কইমা যায়। প্রেশার কখন কইমা যায়? যখন ব্লাডের ভলিউম কি কইমা যায়। ব্লাডের ভলিউম কইমা গেলে প্রেশারও কি হয়? কইমা যায়। প্রেশার কইমা গেলে লো প্রেশার ব্যারোরিসেপ্টর যেই জায়গায় আছে, কই লো প্রেশার ব্যারোরিসেপ্টর ছিল বলো তো? লো প্রেশার এরিয়াতে ছিল। লো প্রেশার এরিয়া মানে কি? সিস্টেমিক ভেইন। সিস্টেমিক ভেইন তো ভাই বডির সব জায়গায় আছে। যত ভেইন আছে ওইটি সিস্টেমিক ভেইন। সিস্টেমিক ভেইন বাদে আর কি আছে ভাই? পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন আর কি রাইট অ্যাট্রিয়াম। কারণ কি রাইট অ্যাট্রিয়াম হলো ভেনাস ব্লাড নিছিল, তাহলে এটাও ভেইনের সাথে কানেক্টেড। তাহলে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এইসব জায়গায় লো প্রেশার ব্যারোরিসেপ্টর আছে। সো এইসব জায়গা থেকে কি হবে ভাইয়া? লো প্রেশার ব্যারোরিসেপ্টরগুলো এইসব জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যায় তারা সব জায়গা থেকে যত নার্ভ আছে সব নার্ভের মাধ্যমে সংকেত কই পাঠাইবো ভাইয়া বলো তো? হাইপো থ্যালামাসে পাঠাবে। হাইপো থ্যালামাসে পাঠাবে। ঠিক আছে? হাইপো থ্যালামাস হলো ব্রেইনের একটা অংশ। হ্যাঁ, এখন এই হাইপোথ্যালামাসের কাহিনী কি জানো? এই হাইপোথ্যালামাস একটা হরমোন বানায়। হ্যাঁ, এই হরমোনটার নাম হলো এডিএইচ হরমোন। এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ হরমোনের আরেকটা নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তোমরা আমাকে একটু বলো ডাইউরেসিস মানে কি? হ্যাঁ, ইউরেসিস। দেখো ইউরেসিস মানে নর্মালি প্রস্রাব করারে বলে ইউরেসিস। ডাইউরেসিস মানে হইলো প্রস্রাব ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে মানে কি? প্রস্রাব বেড়ে গেছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ডাইউরেসিস মানে প্রস্রাব বাড়ায় দেওয়া। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করে জানো? অ্যান্টি ডাইউরেটিক হরমোন অ্যান্টি ডাইউরেসিস করে। অ্যান্টি ডাইউরেসিস মানে কি? প্রস্রাব কি করে? কমায় দেয়। আমার কথা বুঝতে পারছো? প্রস্রাব কমায় দেয় বলতে ভাইয়া প্রস্রাব ঘন করে। ঘন প্রস্রাবের সাথে ওয়াটার লস কমায় দেয়। কথা বুঝতে পারছো? প্রস্রাবের মধ্যে পানির পরিমাণ বেশি থাকলে তো প্রস্রাব বেশি হবে, আর প্রস্রাব যদি তোমার পানির পরিমাণ কম থাকে তো প্রস্রাবটা অনেক ঘন হবে। কথা বুঝতে পারছো? সো অ্যান্টি ডাইউরেসিস মানে কি? ঘন মূত্র ত্যাগ করা। কথা বুঝতে পারছো? বা কম মূত্র ত্যাগ করা। এটারে বলে কম মূত্র ত্যাগ করা না, ঘন মূত্র ত্যাগ করা মানে প্রস্রাবে পানির পরিমাণ কম থাকা। ঠিক আছে? তাহলে ডাইউরেসিস মানে বেশি মূত্র ত্যাগ করা, মানে বেশি মূত্র বলতে বেশি পানিযুক্ত মূত্র ত্যাগ করা। আর অ্যান্টি ডাইউরেসিস মানে কম পানিযুক্ত মূত্র ত্যাগ করা। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের তাহলে কাজ কি বলো তো ভাইয়া?
আচ্ছা, অ্যান্টিডাইউরেটিক হরমোন তৈরি করে হইলো ভাই হাইপোথ্যালামাস, আর এটা ক্ষরণ করা হইলো পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে, কাজটা বলার আগে আমি এটা বলতেছি, এই এডিএস হরমোন এটা কই থেকে ক্ষরিত হয়। দেখো এটা হলো ভাই হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাসের নিচে একটা গ্রন্থি আছে, দেখছো? হাইপোথ্যালামাসের নিচে এরকম বলের মতো একটা গ্রন্থি আছে, দেখছো? এই গ্রন্থিটার নাম হইলো কি জানো? পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাসের নিচে এই যে গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটার নাম কি ভাই? পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই পিটুইটারি গ্রন্থির মাঝখানে একটা ব্যবধায়ক পর্দা আছে না? আচ্ছা, এই ব্যবধায়ক পর্দা বা সেপ্টার কারণে পিটুইটারি গ্রন্থি একদমই স্পষ্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা হইলো মানুষের সামনের দিক, অ্যান্টেরিয়র দিক, সামনের দিক মানে আমার এই সামনের দিক। ঠিক আছে, আমার এই যে এটা হলো আমার, এই যে এইভাবে তুমি দেখতেছো আমার হাইপোথ্যালামাসটা, তো এটা হলো আমার সামনের দিক, এটা হলো আমার পিছনের দিক, এটা হলো মানুষের অ্যান্টেরিয়র দিক, এটা হলো পোস্টেরিয়র দিক। তাহলে দেখো এই সেপটা দুই ভাগে ভাগ করছে, একটা ভাগ সামনে আছে, ওইটারে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি। আর যেই ভাগটা পিছনে আছে ওই ভাগটারে কি বলবা ভাইয়া? পোস্টেরিয়র পিটুইটারি। মানে পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা খণ্ড আছে, একটা সেপ্টার মাধ্যমে ডিভাইডেড। সামনের খণ্ডটারে বলে হইলো অ্যান্টেরিয়র পিটুইটারি, পিছনের খণ্ডটারে বলে পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। অ্যান্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হইলো অ্যাডিনো। বাই দ্য ওয়ে, পিটুইটারি গ্রন্থির ওভারঅল আরেকটা নাম আছে, আমি পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম বলতেছি। পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম হলো হাইপোফাইসিস, হাইপোফাইসিস। ঠিক আছে, হাইপোফাইসিস বলে। ঠিক আছে, হ্যাঁ, হাইপোথ্যালামাসের নিচে থাকে তাই এটাকে হাইপোফাইসিস বলে। কথা বুঝতে পারছো? এমন না যে ফাইসিস মানে হাইপোথ্যালামাস, এটা আমি মানে অনেক জায়গায় খুঁজছি, মানে অনেক জায়গায় বলে যে ফাইসিস মানে কি, মানে ভালো এক্সপ্লেনেশন দিতে পারে না, বা হাইপোফাইসিস বলতে মনে হয় হাইপোথ্যালামাসের নিচেই বলছে। ঠিক আছে, সো হাইপোফাইসিস, পিটুইটারির আরেকটা নাম হলো হাইপোফাইসিস। অ্যান্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হলো কি জানো? অ্যান্টেরিয়র হাইপোফাইসিস, বা এটার আরেকটা নাম আছে অ্যাডিনো হাইপোফাইসিস। কি নাম ভাইয়া? অ্যাডিনো হাইপোফাইসিস। হ্যাঁ, অ্যাডিনো আমি বলতেছি, অ্যাডিনো হাইপোফাইসিস। আমাকে একটু বলো তো অ্যাডিনো শব্দের অর্থ কি ভাইয়া, বলো তো অ্যাডিনো শব্দের অর্থ কি? গুড, ভেরি গুড। অ্যাডিনো শব্দের অর্থ হলো গ্ল্যান্ড। তাহলে এটার নাম অ্যাডিনো হাইপোফাইসিস কেন হয়েছে জানো? কারণ তোমরা যে পড়ছো না, পিটুইটারি গ্রন্থি কি করে? হরমোন, মানে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ করে, তাই না? তাহলে এই পিটুইটারি গ্রন্থির এই জায়গায় গ্ল্যান্ডুলার সেল থাকে, গ্রন্থিযুক্ত কোষ থাকে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই গ্রন্থিযুক্ত কোষগুলো হইলো রক্তের মধ্যে হরমোন ক্ষরণ করে। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটা বলে অ্যাডিনো হাইপোফাইসিস, কারণ এটা গ্ল্যান্ডের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা এবার আসো পিছনের পিটুইটারিতে যাই। হ্যাঁ, পিছনের পিটুইটারি ভাই আমার একটু বলো তো, যেহেতু সেপ্টাটা এই জায়গায় আছে, মানে সেপ্টাটা এখানে মাঝখানে আছে, তাহলে কোন পিটুইটারি গ্রন্থির কোন খণ্ডটা হাইপোথ্যালামাসের সাথে ডিরেক্টলি কানেক্টেড বলে তোমার মনে হইতেছে বলো তো? পিছনের পিটুইটারি না সামনের পিটুইটারিটা? পোস্টেরিয়র পিটুইটারি ডিরেক্টলি কানেক্টেড নাকি অ্যান্টেরিয়র পিটুইটারি ডিরেক্টলি কানেক্টেড? পোস্টেরিয়র পিটুইটারি কানেক্টেড। তাহলে হ্যাঁ, তাহলে হাইপোথ্যালামাস তো ভাই একটা ব্রেইনের পার্ট, তাহলে এখানকার অনেকগুলো নিউরন আছে, তাহলে এই নিউরনগুলো কি ভাই পোস্টেরিয়র পিটুইটারিতে নাইমা আসে না? দেখো তো, এটা হলো নিউরনের সেল বডি, এটা হলো ডেনড্রাইট, আর নিউরনের একজনগুলো কি পোস্টেরিয়র পিটুইটারিতে নাইমা আসছে না ভাই, বলো তো? হ্যাঁ, এই কারণে পোস্টেরিয়র পিটুইটারির আরেক নাম, যেহেতু এটা নিউরনের সাথে কানেক্টেড, তাই পোস্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম কি বলো তো? পোস্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হলো নিউরো হাইপোফাইসিস। এটা কি ভাই ক্লিয়ার কিনা বলো তো? তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হলো অ্যাডিনো হাইপোফাইসিস, আর পোস্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম কি? নিউরো হাইপোফাইসিস। কেন নিউরো ভাইয়া? কারণ এটা হাইপোথ্যালামাসের নিউরনের সাথে কানেক্টেড। কেন অ্যাডিনো ভাইয়া? কারণ এটা গ্ল্যান্ডের মতো কাজ করে। কথা বুঝতে পারছো? এখান থেকে বিভিন্ন গ্রন্থি কোষ থাকে, গ্রন্থিগুলো ক্ষরণ করে। এটা আমরা তোমার স্নায়ুতন্ত্র চ্যাপ্টারেও দেখবো। ঠিক আছে, যদি শর্ট সিলেবাসের বাইরে পড়ো তাহলে কি গ্রন্থিযুক্ত কোষ হলো ক্ষরণ করে। কথা বুঝতে পারছো? আর এটা হলো নিউরনের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এখানে যে নিউরনগুলা এটা আছে তোমার হাইপোথ্যালামাসে, এই নিউরনগুলারে বলে অসমো রিসেপ্টর।
আচ্ছা, এই অসমোরিসেপ্টর নামক যে নিউরনগুলো আছে এগুলো হলো ব্লাডের অসমোলারিটি ডিটেক্ট করতে পারে, অর্থাৎ অসমোলারিটির প্রতি তারা সংবেদনশীল। অসমোরিসেপ্টর বা তোমার তোমার অসমোলারিটির প্রতি সংবেদনশীল। অসমোলারিটি মানে কি বলো তো ভাইয়া? আসলে এটা এক ধরনের ঘনমাত্রা, মানে ব্লাডের ঘনমাত্রা তারা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, ব্লাডের কনসেন্ট্রেশন তারা ডিটেক্ট করতে পারে। ব্লাডের কনসেন্ট্রেশন ভাইয়া কখন কইমা যায় বলো তো? যখন এটার মধ্যে ভলিউম বেশি থাকে, মানে প্লাজমার পরিমাণ বেশি থাকলে বা পানির পরিমাণ বেশি থাকলে কি কমবে নাকি? হ্যাঁ, তো প্লাজমার পরিমাণ বেশি থাকলে বা ভলিউম, যদি ব্লাডের আয়তন বেশি থাকে তাহলে ঘনমাত্রা কি হয়? কমে না? ঘনমাত্রা কিন্তু কমা যায়, ঠিক আছে? কারণ ব্লাডের ঘনমাত্রা কখন কমবে? যখন ব্লাডের ভলিউম বেশি। দাও, ভলিউম যদি বেশি থাকে, ভলিউম বেশি মানে এখানে পানির পরিমাণ বেশি আছে, তখন কনসেন্ট্রেশন কি হয়ে যাব? অটোমেটিক্যালি কনসেন্ট্রেশন ডাউন হয়ে যাব। কথা বুঝতে পারছো? তো ভলিউম বা পানির ভলিউম মানে রক্তের আয়তন বাড়ায় দিলে তোমার কনসেন্ট্রেশন হলো কমা যাবে। আচ্ছা, যখন নাকি ভাইয়া ভলিউম হলো তোমার কনসেন্ট্রেশন কমা যাবে, হ্যাঁ, তখন হলো বেশি কনসেন্ট্রেশন হবে। আর কনসেন্ট্রেশন যখন কমে, হ্যাঁ, কনসেন্ট্রেশন যখন কমে তখন ওকে কিন্তু হ্যাঁ, ওয়েট হ্যাঁ, কনসেন্ট্রেশন যখন কমা যায় মানে ভলিউম যখন হলো বাইরে যায়, তখন এই অসমো রিসেপ্টরে হলো সংকেত আসে। অ্যাকচুয়ালি ভলিউম রিসেপ্টর যেগুলো আসে না ভাইয়া, রক্তের আয়তন যখন কমা যায়, রক্তের আয়তন যখন কমা যায়, রক্তের আয়তন কমা মানে কি ভাইয়া? কনসেন্ট্রেশনে ফ্লাকচুয়েশন হওয়া না? রক্তের আয়তন কমা মানে কি বলো তো? কনসেন্ট্রেশন কি হওয়া? বাড়া, তাই না? আচ্ছা, কনসেন্ট্রেশন বাড়লে এই যে ধরো রক্তের আয়তন কমা মানে কনসেন্ট্রেশন বাড়া, তাহলে ভলিউম রিসেপ্টরগুলো কখন অ্যাক্টিভেট হয়? যখন আয়তন কমা যায় অথবা কনসেন্ট্রেশন কি বাইরে যায়, দুইটা একই কথা। কথা বুঝতে পারছো? তো বডির তো যত ভলিউম রিসেপ্টর আছে সবগুলো কখন অ্যাক্টিভেট হয়? যখন দেখো আগের পেজ দেখো, যখন কনসেন্ট্রেশন ভলিউম রিসেপ্টরগুলো কখন অ্যাক্টিভেট হয়? যখন নাকি এই যে ব্লাড ভলিউম কি কমা গেছে। ব্লাড ভলিউম কমা গেছে মানে কি ভাই বলো তো? কনসেন্ট্রেশন কি হয়েছে? বাইরে গেছে। কনসেন্ট্রেশন বাইরে যায়, এলো ভলিউম রিসেপ্টর অ্যাক্টিভেট হয়েছে। কথা বুঝতে পারছো? সো আলটিমেটলি ভলিউম রিসেপ্টরগুলো কই নিয়ে যায়? হাইপোথ্যালামাসের ওই অসমো রিসেপ্টরগুলোরে অ্যাক্টিভেট করে। হাইপোথ্যালামাসের এই অসমো রিসেপ্টরগুলোরে অ্যাক্টিভেট করে, মানে ভলিউম রিসেপ্টর তার সংকেত কই নিয়ে আসে? এখানকার অসমো রিসেপ্টরের সংকেতগুলো নিয়ে আসে। অসমো রিসেপ্টরগুলো একটা হরমোন সিনথেসিস করে। এই অসমো রিসেপ্টরগুলো একটা হরমোন সিনথেসিস করে। হরমোনটার নাম হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ। এই এডিএইচ ধরো এই অসমো রিসেপ্টর এই সেল বডিতে সিনথেসিস করছে। ধরো আমি লাল কালি দিয়ে দেখাই। ধরো অসমো রিসেপ্টর এই সেল বডিতে এডিএইচ হরমোন সিনথেসিস করছে। তো এই এডিএইচ হরমোন এনে সিনথেসিস হয়েছে। তারপরে তারা কি করে জানো? এই সেল বডি থেকে নাইমা আসে, একজন বেয়ে বেয়ে নেমে আসে না ভাইয়া? একজন বেয়ে বেয়ে নেমে আসা এই যে পোস্টিরিয়র পিটুইটারিতে তারা জমা হইতে থাকে। কথা বুঝতে পারছো? পোস্টিরিয়র পিটুইটারিতে জমা হইতে থাকে। এখন জমা হইতে হইতে ভাইয়া যদি উদ্দীপনার সংকেত অনেক বেশি হয়, তাহলে জমা হইতে হইতে ওভারলোড হয়ে তারপরে কি হয়? তারা রক্তে ক্ষরণ হওয়া শুরু করে। আমার কথা বুঝতে পারছো? তারা রক্তে কিভাবে ক্ষরণ হয়? তাহলে ভাই বলো তো ভাইয়া, এডিএইচ হরমোন তৈরি কোথায় হয় বলো তো? তৈরি কোথায় হয়? হাইপোথ্যালামাসে নাকি পিটুইটারিতে? বলো বলো স্যার, তোমার তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো। হ্যাঁ, হাইপোথ্যালামাসের নিউরনে হইলো এটা তৈরি হয়। তারপরে এটা একজন বেয়ে বেয়ে কি নেমে আসে। নেমে আসা পোস্টেরিয়র পিটুইটারিতে কি হয়? জমা থাকে। পোস্টেরিয়র পিটুইটারিতে এডিএইচ হরমোন জমা থাকে, বাট তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টর নিউরনের মধ্যে তৈরি হয়। আমার কথা বুঝতে পারছো? এবং এই ভলিউম রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় তখন এই সংকেত পাঠায় সে কোথায়? ভলিউম রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয়, বডির যত জায়গায় ভলিউম রিসেপ্টর আছে, অ্যাক্টিভেট হওয়ার পরে এই সংকেত কই পাঠায় ভাইয়া? এই সংকেত পাঠায় হইলো এই যে অসমো রিসেপ্টর সেলে। অসমো রিসেপ্টর সেলে সংকেত পাঠানোর পর এই অসমো রিসেপ্টর সেল কি করবে ভাইয়া বলো তো? এডিএইচ সিনথেসিস করবে, তাই না? অ্যান্টিডাইউরেটিক হরমোন তৈরি করবে। এই অ্যান্টিডাইউরেটিক হরমোন তারপরে কি করবে? এখানে তৈরি হয়ে একজন বেয়ে বেয়ে নাইমা এসা এখানে জমা হবে। জমা হওয়ার পর এখান থেকে ক্ষরণ হবে। ক্ষরণ হওয়ার পর ভাই অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ কি বলো তো? অ্যান্টিডাইউরেসিস করা। ডাইউরেসিস মানে বেশি মূত্র ত্যাগ করা, আর অ্যান্টিডাইউরেসিস মানে কি? কম মূত্র ত্যাগ করা। তাহলে সে কি করবে জানো? অ্যান্টিডাইউরেসিস করবে। অ্যান্টিডাইউরেসিস সে কেমনে করবে বলো তো? ওয়াটার অ্যাবজর্পশন বাড়ায় দিব। আমার কথা বুঝতে পারছো? যদি তুমি যদি তুমি মানে কিডনিতে পানির অ্যাবজর্পশন বাড়ায় বডির মধ্যে পানি ধরে রাখো, তাহলে তোমার মূত্রের পরিমাণ কি কম হবে না বেশি হবে বলো? তুমি ওয়াটার অ্যাবজর্পশন করে বডির মধ্যে পানি, ওই যে নিকটবর্তী পেছননালিকায় যে পুনঃশোষণ হয় না, তো পুনঃশোষণ করে ওয়াটার অ্যাবজর্পশন করে তুমি বডির মধ্যে পানি ধরে রাখলা, অ্যাবজর্পশন করে ধরে রাখলা।
তাহলে ভাইয়া মূত্রের পরিমাণে মূত্রে পানির পরিমাণ কি থাকবে? কম থাকবে, কারণ বেশিরভাগ পানি তুমি অ্যাবজর্পশন করে বডিতে ধরে রাখছো, তাই মূত্রে পানির পরিমাণ কি হবে? কম হবে। তো তুমি অ্যান্টিডাইউরেসিস এডিএইচ অ্যাকচুয়ালি কীভাবে অ্যান্টিডাইউরেসিস করে ভাইয়া? এডিএইচ কীভাবে অ্যান্টিডাইউরেসিস করে? এডিএইচ সে হইল ওয়াটার অ্যাবজর্পশন বা ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। রিঅ্যাবজর্পশন যদি বাড়ায় দেয়, ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বাড়ায় দেয়, কোথায় বাড়ায় দেয়? ওয়াটার রিঅ্যাবজর্বড হয়ে কই যাবে? ব্লাডে যাবে। কথা বুঝতে পারছো? রিঅ্যাবজর্বড হয়ে ব্লাডে যাবে মানে আমার বডিতে থাকবে। কথা বুঝতে পারছো? তো ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয় মানে ব্লাডে ওয়াটার হলো নেওয়া বাড়ায় দেয়, এবং ওয়াটার যদি ব্লাডে তুমি বেশি নেয় তাহলে মূত্রে পানির পরিমাণ কি হবে? মূত্রে বা প্রস্রাবে ওয়াটারের পরিমাণ কি হবে? ইউরিনে ওয়াটারের পরিমাণ কি হবে? কমবে, কারণ ম্যাক্সিমাম পানি তুমি রিঅ্যাবজর্ব করে কি রক্তে নিয়ে গেছো, তাহলে মূত্রে পানির পরিমাণ হলো কমবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে অ্যান্টিডাইউরেসিস হবে। ঠিক আছে, অ্যান্টিডাইউরেসিস যদি হয় তাহলে ভাই ওয়াটার রিঅ্যাবজর্পশন কইরা তুমি যদি ব্লাডের মধ্যে নিয়ে যাও, ওয়াটার যদি ম্যাক্সিমাম ব্লাডের মধ্যে নিয়ে যাও, তাহলে ব্লাডে ওয়াটারের পরিমাণ বাড়ায় দিবা। ওয়াটার রিঅ্যাবজর্পশন হইলে ব্লাডে কি ওয়াটারের পরিমাণ বাড়বে, তাই না? আচ্ছা, ব্লাডে যদি ওয়াটারের পরিমাণ বাড়ে তাহলে ব্লাড ভলিউম কি বাড়বে না কমবে? ব্লাড ভলিউম বা রক্তের আয়তন কি বাড়বে না কমবে? রক্তের আয়তন বাড়বে। তোমার প্রবলেম জানি কি ছিল ভাই? বুঝতে পারছো কাহিনীটা? বুঝতে পারছো? দেখো, তোমার প্রবলেম এটা ছিল, এইসব কাহিনী কইরা তোমার প্রবলেম হলো আবার সলভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এটা আবার একটু রিভিশন দেওয়াই। দেখো, লো প্রেশার ব্যারোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে? যখন প্রেশার কি থাকবে? লো থাকবে। প্রেশার কখন লো হইতে পারে ভাইয়া? যখন ব্লাড ভলিউম কি হবে? লো হবে, তাই না? এখন ব্লাড ভলিউম যখন কইমা যাবে, রক্তের আয়তন যখন কইমা যাবে, রক্তের প্রেশারও কইমা যাবে। রক্তের প্রেশার কইমা গেলে ভলিউম রিসেপ্টর অ্যাক্টিভেট হবে। ভলিউম রিসেপ্টর তার সংকেত নিয়ে যাবে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের অসমো রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট করে দিবে। অসমো রিসেপ্টরগুলো তোমার কি তৈরি করবে? এডিএইচ হরমোন তৈরি করবে। এই এডিএইচ হরমোন হলো হাইপোথ্যালামাসের কোথায় তৈরি হয় ভাইয়া? এই যে এইখানে তৈরি হয়, এই নিউরনে তৈরি হয়। এরপরে নিউরনের একজন বায়া 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 কোথায় এসে জমা হয়? পোস্টেরিয়র পিটুইটারিতে এসে, পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হয়। পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হইতে হইতে যদি ওভারলোড হয়ে যায় তখন হলো এটা ক্ষরণ হওয়া শুরু করে। কথা বুঝতে পারছো? তখন হলো এটা কি ব্লাডে ক্ষরণ হওয়া শুরু করে। ব্লাডে ক্ষরণ হওয়া শুরু করার পর এটা কাজ করা শুরু করবে। সো এটা কি পোস্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ক্ষরিত হয়ে এটা কই যায় জানো? এটা যায় কিডনিতে। এটা যায় কিডনিতে। কিডনিতে যায় এটা কি করে বলো তো? কিডনিতে যায় এটা ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিলে অবশ্যই তোমার মূত্রে ওয়াটারের পরিমাণ কি হবে? কম হবে। তাহলে মূত্রে ওয়াটারের পরিমাণ কম হলে তুমি মূত্র কি বেশি কম ঘনমূত্র ত্যাগ করবা, মূত্রে ওয়াটারের পরিমাণ কম হবে। ঠিক আছে, আচ্ছা, আর হইলো ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন বাড়ায় দিবা তখন হইলো তোমার ব্লাডে ওয়াটার কি হবে? বেশি রিঅ্যাবজর্ব হবে। ব্লাডে পানির পরিমাণ কি বাড়বে? ব্লাডে ওয়াটার বেশি থাকবে। ব্লাডে পানির পরিমাণ বাড়লে ব্লাড ভলিউম কি হবে? বাড়বে। ব্লাড ভলিউম বাড়বে, আর ব্লাড ভলিউম বাড়লে ব্লাড প্রেশার কি হবে বলো তো? বাড়বে। তোমার প্রবলেম কি ছিল? লো ব্লাড প্রেশার। তাহলে দেখো, এই মেকানিজমের মাধ্যমে তোমার ব্লাড প্রেশার বাড়ায় আবার নর্মাল হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমার প্রবলেম ছিল ব্লাড প্রেশার নর্মালের থেকে কম। ব্লাড প্রেশার নর্মালের থেকে কম, তাহলে তুমি কি করছো? এই মেকানিজম চালায় ব্লাড প্রেশার আবার একটু বাড়ায় আবার কি আনছো? নর্মালে আনছো। আমার কথা বুঝতে পারছো? ঠিক তেমনই ভাই হাই প্রেশার ব্যারোরিসেপ্টরের সময় কি হয়েছিল বলো তো? সমস্যা ছিল কি? হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, তো মানে কি ব্লাড প্রেশার নর্মাল থেকে বেশি, তখন তুমি বিভিন্ন মেকানিজম চায় ব্লাড প্রেশার আবার কমায় কি নর্মালে আনছো। আমার কথা বুঝতে পারছো? তাহলে হাই প্রেশার ব্যারোরিসেপ্টর আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর কি ক্লিয়ার ভাইয়া বলো তো? বলো তো ক্লিয়ার কি না? একদম ক্রিস্টাল ক্লিয়ার নাকি এটা বলো? বলো তো স্যার, বিকন, তোমরা কি বুঝতে পারছো? একদম ম্যাথমেটিক্যাল কিন্তু এগুলা। ঠিক আছে, একটার পর একটা। আচ্ছা, বাই দা ওয়ে আরেকটা কথা বলি, এডিএস যায় কই কাজ করে? কিডনিতে কাজ করে না? আচ্ছা, কিডনিতে আরও একটা হরমোন খরিত হয়, হরমোনের নাম হলো রেনিন হরমোন। ঠিক আছে, এই রেনিন হরমোন কি করে জানো? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলে ভাইয়া, যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, আমি তোমার একটু বুঝাই, আমি জাস্ট পইরা নাও। রেনিন হরমোন নিয়ে আমরা রেনাল সিস্টেম চ্যাপ্টারে বা কিডনি চ্যাপ্টারে আলোচনা করব, বাট রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলে কী হইব আমি তোমার একটু বলি। হ্যাঁ, দেখো, রক্তের মধ্যে যদি সোডিয়াম তুমি বাড়ায় দাও, রক্তের মধ্যে ধরো সোডিয়াম বাড়ায় দিছো, সোডিয়ামের পরিমাণ বাড়ায় দিছো, তাহলে রক্তের ঘনমাত্রা কি বাড়বে না কমবে? বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে দেখো, এখানে সোডিয়ামের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সোডিয়ামের পরিমাণ ধরো এখানে অনেক বেশি, তাহলে রক্তের ঘনমাত্রা হইলো বেশি। রক্তের ঘনমাত্রা যদি বেশি হয়
আর রক্তের বাইরের যে দ্রবণ আছে এর ঘনমাত্রা যদি কম হয় তাহলে কি হবে? অসমোসিস প্রক্রিয়ায় পানি কি ভিতরে প্রবেশ করবে না? বলো তো। তাহলে দেখো সোডিয়াম রিঅ্যাবজর্পশন কইরা মানে সোডিয়াম রক্তের মধ্যে ঢুকায়া, সোডিয়াম রিঅ্যাবজর্পশন মানে কি? সোডিয়াম ব্লাডে সোডিয়াম বেশি, ব্লাডে সোডিয়াম বেশি। সোডিয়াম ব্লাডে বেশি মানে কি? ব্লাডের ঘনমাত্রা আশেপাশের দ্রবণের ঘনমাত্রার থেকে বেশি। তার মানে আশেপাশের দ্রবণের ঘনমাত্রা থেকে অসমোসিস প্রক্রিয়ায় পানি হইল ভিতরে প্রবেশ করবে। অসমোসিস প্রক্রিয়ায় পানি ভিতরে প্রবেশ, ভাইয়া অসমোসিস প্রক্রিয়ায় যদি পানি ব্লাডের ভিতরে প্রবেশ করে তাহলে ব্লাডে পানির পরিমাণ বেশি বাইরে যাবে। ব্লাডে পানি ওয়াটার প্রবেশ করবে কি? ওয়াটার অসমোসিস প্রক্রিয়ায় প্রবেশ করবে, তখন ব্লাডে কি ওয়াটার বেশি বাইরে যাইব। আর ব্লাডে যদি ওয়াটার বেশি বাড়ে তাহলে ব্লাড ভলিউম কি হয়ে যাইব? বাড়বে। ব্লাড ভলিউম যদি বাড়ে ব্লাড প্রেশারও কি হবে? বাড়বে। আমার কথা বুঝতে পারছো? রেনিনের কাহিনী বুঝতে পারছো? রেনিন কি করে ভাইয়া? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলে তোমার সোডিয়ামের রক্তের মধ্যে সোডিয়ামের ঘনমাত্রা কি হয়ে যাবে? বাইরে যাব। রক্তের মধ্যে যদি সোডিয়ামের ঘনমাত্রা বাইরে যায় আশেপাশের দ্রবণের ঘনমাত্রা থেকে, তাহলে আশেপাশের কম ঘনমাত্রার দ্রবণ থেকে বেশি ঘনমাত্রার দ্রবণে কি পানির প্রবেশে কি বলে? অভিস্রবণ বলে না? তাহলে কম এখানে ঘনমাত্রা বেশি, এখানে ঘনমাত্রা কম, মানে রক্তের বাইরে ঘনমাত্রা কম, তখন ওখান থেকে কি পানি অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তের মধ্যে প্রবেশ করবে। রক্তের মধ্যে যদি পানি প্রবেশ করে তাহলে রক্তে পানির পরিমাণ বাড়বে। রক্তে পানির পরিমাণ বাড়া, রক্তের ভলিউম বাড়া, আয়তন বাড়া। রক্তের আয়তন বাড়া মানে রক্তের প্রেশার বাড়া। কথা বুঝতে পারছো? তোমার প্রবলেম জানি কি ছিল? লো ব্লাড প্রেশার। তাহলে দেখো তোমার বিপি কি করলো? বাড়ায় আবার নর্মালে আনলাম। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, বাই দ্য ওয়ে তোমার প্রবলেম কি ছিল জানি ভাইয়া? লো ব্লাড প্রেশার ছিল না একটা প্রবলেম? আচ্ছা ঠিক আছে, মনে আছে ভাইয়া ভেসো কনস্ট্রিকশনের কারণে কি হয়? ব্লাড প্রেশার বাড়ে, বিপি বাড়ে, এটা কিন্তু আমরা পড়ছি। আর ভেসো ডায়ালেশনের কারণে কি হয়? বিপি কমে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি। আহানাফ তুমি একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা, এখন দেখো, এখন এটা আমরা পড়ে ফেলছি। এখন দেখো তোমার সমস্যা হলো কি? লো ব্লাড প্রেশার। তাহলে যদি লো ব্লাড প্রেশার তোমার সমস্যা হয়, এটা কারেকশন করার জন্য তোমার ব্লাড প্রেশার বাড়ানো লাগবে, তাহলে কি তোমার ভেসো কনস্ট্রিকশন করা উচিত না ডায়ালেশন করা উচিত? হ্যাঁ, ভেসো কনস্ট্রিকশন করা উচিত, স্বাভাবিক না? তোমার ব্লাড প্রেশার কম আর তোমার ব্লাড প্রেশার বাড়াইতে হবে। আমরা জানি কি ভেসো কনস্ট্রিকশন করলে ব্লাড প্রেশার বাড়ে আর ভেসো ডায়ালেশন করলে ব্লাড প্রেশার কমে। এখন তোমার সমস্যা হলো লো ব্লাড প্রেশার, এর মধ্যে যদি তুমি আরও ভেসো ডায়ালেশন করো তাহলে তোমার ব্লাড প্রেশার আরও কইমা যাইব, তুমি আরও হলো প্রবলেমের মধ্যে পড়বা। কিন্তু তোমার প্রবলেম হলো লো ব্লাড প্রেশার, এখন তুমি ব্লাড প্রেশার বাড়াইতে চাইছো, তাহলে ব্লাড প্রেশার বাড়ানোর আরেকটা মেথড কি? একটা মেথড তো এডিএইচ ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো, আরেকটা মেথড হলো কিডনির রেনিন কি করলো? তোমার সোডিয়াম অ্যাবজর্পশন করে ঘনমাত্রা বাড়াইলো, পরে অসমোসিস প্রক্রিয়ায় ওয়াটার ভিতরে ঢুকা আবার এই একই কথা হইলো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে ভলিউম বাড়লো। আরেকটা মেথড কি ভাই? ভেসো কনস্ট্রিকশন না? ব্লাড প্রেশার বাড়ানোর আরেকটা মেথড কিন্তু ভেসো কনস্ট্রিকশন। এডিএইচ হরমোনের আরেকটা নাম কি জানো? ভেসো প্রেসিন হরমোন। এডিএইচ হরমোনের আরেকটা নাম কি মনে রাখবা? ভেসো প্রেসিন হরমোন। ভেসো প্রেসিন হরমোন কি করে বলো তো? ভেসেলকে প্রেস করে। ভেসেলকে প্রেস করলে কি হয়? ভেসো কনস্ট্রিকশন না ডায়ালেশন? এটার নাম ভেসোপ্রেসিন হইছে কারণ হইলো এটা ভেসোপ্রেসিন, ভেসেলকে প্রেস করে। ভেসেলকে প্রেস করলে ভেসো কনস্ট্রিকশন হয়। তাহলে ভাইয়া এই ভেসোপ্রেসিন হরমোন কি করব? ভেসো কনস্ট্রিকশন করব। ভেসো কনস্ট্রিকশন করলে কি বিপি বাড়বে না কমবে? বিপি বাইরা নর্মালে আসবে। কথা বুঝতে পারছো? তোমার প্রবলেম ছিল লো ব্লাড প্রেশার, আমি এইসব মেকানিজমের মাধ্যমে বিপি বাড়ায় আবার কি নর্মালে আনলাম। তাহলে এটা বুঝতে পারছো ভাই? এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এটা হলো আরেকটা মেকানিজম যে ভেসোপ্রেসিন। দেখবা এডিএইচ হরমোনের দুইটা কাজ আছে, একটা হলো অ্যান্টি ডাইউরেসিস আর একটা হলো ভেসোপ্রেসিন ফাংশন। এডিএইচ হরমোনের অ্যান্টি ডাইউরেটিক ফাংশন সে কি করে? সে কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়, এটা হলো অ্যান্টি ডাইউরেটিক ফাংশন। আরেকটা হলো ভেসোপ্রেসিন। এডিএইচ হরমোনের আরেকটা নাম কি? ভেসোপ্রেসিন, কারণ ও কি করে? ভেসো কনস্ট্রিকশনও করে। মানে এডিএইচ হরমোন দুইটা কাজ করে, একটা হলো অ্যান্টি ডাইউরেসিস করে মানে ওয়াটার অ্যাবজর্পশন করে কি করে? মূত্রের পরিমাণ কমায় দেয়। আরেকটা হলো তোমার কি করে বলো তো? ভেসো কনস্ট্রিকশন করে। তো ওয়াটার অ্যাবজর্পশন করে যদি মূত্রের পরিমাণ কমায় দাও তাহলে ওয়াটার হলো বডিতে ধরে রাখলে বেশি, ওয়াটার বডিতে ধরে রাখলে ব্লাডের মধ্যে ওয়াটারের পরিমাণ বাড়বে, ভলিউম বাড়বে, প্রেশার বাড়বে। আর ভেসো কনস্ট্রিকশন করলে প্রেশার বাড়বে। এটা কি ক্লিয়ার নাকি বলো?
আচ্ছা, এখন আসো ফাইনালি ভাই আমরা কিছু সার্কুলেশন নিয়ে কথা বলবো। সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন, করোনারি সার্কুলেশন। আচ্ছা, সিস্টেমিক সার্কুলেশন কি ভাই? এই যে ভাই কিচ্ছুই না ভাইয়া, দেখ এই যে বডি আর হইলো হার্টের মধ্যে যে সার্কুলেশন, এটা হলো সিস্টেমিক সার্কুলেশন। তাহলে সিস্টেমিক সার্কুলেশন কি হবে ভাইয়া? তোমার কি হবে? তোমার কি হবে? এটা হলো কি রাইট লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে কি লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে কি অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে কি সারা দেহ কি ভেইন, ভেইন থেকে আবার হলো রাইট অ্যাট্রিয়ামে এসে শেষ হবে সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ এই সার্কিটটারে বলে সিস্টেমিক সার্কুলেশন। কথা বুঝতে পারছো? ওকে, এরপর আসো ভাইয়া পালমোনারি সার্কুলেশন মানে কি ভাইয়া? পালমোনারি সার্কুলেশন মানে হইলো যে এইটা এই যে দেখো ফুসফুস আর হৃৎপিণ্ডের মধ্যে যে সার্কিটটা চলতেছে এটারে বলে পালমোনারি সার্কুলেশন। তাহলে দেখো পালমোনারি সার্কিট শুরু করবা কই থেকে ভাইয়া? এই যে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করবা। কথা বুঝতে পারছো? বা রাইট অ্যাট্রিয়াম থেকেও শুরু করতে পারো, নো প্রবলেম। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, এই রাইট ভেন্ট্রিকল থেকে এরপরে কই যায়? পালমোনারি ট্রাঙ্কে যায় বা পালমোনারি আর্টারিতে যায়। পালমোনারি আর্টারি এটা কই নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। ফুসফুসে গ্যাসীয় বিনিময় হয়, এটা অক্সিজেনেশন হয়, অক্সিজেনেশন হয়ে আবার কি লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করে এই যে লেফট অ্যাট্রিয়াম পর্যন্ত এই যে সার্কিটটা, এই সার্কিটটা কি সার্কিট? পালমোনারি সার্কিট। আমার কথা বুঝতে পারছো? তারপর আসো ভাই পোর্টাল সার্কুলেশন, এটা তো তোমরা পারো, ঠিক আছে? আমরা জানি শিরা কিন্তু দুই প্রকার, একটা হলো সিস্টেমিক শিরা আর একটা হলো পোর্টাল শিরা। সিস্টেমিক শিরা হলো অর্গান থেকে ডিরেক্টলি হার্টে যায়, যেই শিরা এটা বলে সিস্টেমিক শিরা। আর পোর্টাল শিরা মানে কি ভাইয়া? একটা অর্গান থেকে হার্টে যাওয়ার আগে আরেকটা অর্গানে যায়, ওইটারে কি বলে? পোর্টাল শিরা। যেমন এই ক্ষেত্রে এই যে শিরাটা, এই শিরাটা কি ভাই? পোর্টাল শিরা বলো তো? এটা হলো সিস্টেমিক শিরা, ভেরি গুড। আর এটা হলো কি শিরা? পোর্টাল শিরা। কারণ কি এটা অর্গান থেকে ডিরেক্টলি হার্টে গেছে, আর এটা হলো অর্গান থেকে অর্গানে গেছে। তো অর্গান থেকে অর্গান গেলে এটা পোর্টাল। যেমন আমাদের হেপাটিক পোর্টাল শিরা, এটা কিন্তু জানো যে আমাদের এই যে পাকস্থলী, তারপরে অন্ত্র, পৌষ্টিকনালী থেকে সবগুলা রক্ত এসে কই জমা হয় ভাইয়া? হেপাটিক তোমার ভেইনে জমা হয়। এটা আমরা পরিপাক চ্যাপ্টারে পড়ছি। পৌষ্টিকতন্ত্রতে সব রক্ত এসে কই জমা হয়? লিভারে জমা হয়। এরপরে লিভারের সাইনোসয়েডাল ক্যাপিলারি সেন্ট্রাল ভেইন এগুলো একত্রে মিলিত হয়ে কি হেপাটিক ভেইন তৈরি করে। এই হেপাটিক ভেইন আবার কই চলে যায় ভাইয়া? ইনফিরিয়র ভেনা কাভাতে যায়, তাই না ভাইয়া? ইনফিরিয়র ভেনা কাভা কই যায়? রাইট অ্যাট্রিয়ামে যায়। এটা মনে আছে নাকি বলতো? বলো, এটা মনে আছে না? তাহলে এটার ইটা বলো তো, আমার তোমার ইটা বলো, সিকোয়েন্সটা বলো। বলো প্রথমে কি? পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের পরে কি? পোর্টাল ভেইন, পোর্টালের পরে কি বল? পোর্টালের পরে কি বল? সাইনোসয়েডাল ক্যাপিলারি, সাইনোসয়েডাল ক্যাপিলারির পরে কি বল? হয় নাই, সেন্ট্রাল ভেইন। তারপরে কি বল? হ্যাঁ, সেন্ট্রাল ভেইন থেকে হেপাটিক ভেইন, গুড। তারপরে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এই যে এটা হলো বুঝছো? এটা কিন্তু আমি পড়াইছি পরিপাক চ্যাপ্টারে, মনে আছে? একদম ডিটেলসে পড়াইছি কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো ভাই করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন কিছুই না, আমরা কি জানি ভাই? অ্যাসেন্ডিং অ্যাওর্টার কি একটা শাখা আছে না বলো তো, যেটা করোনারি আর্টারি। দেখছো অ্যাসেন্ডিং অ্যাওর্টার করোনারি আর্টারি কয়টা আছে বলো তো? দুইটা। একটা হলো লেফট করোনারি আর্টারি, এই যে এটা, আরটা কি রাইট করোনারি আর্টারি। তাহলে দুইটা করোনারি আর্টারি আছে। এই করোনারি আর্টারি কি করে জানো? সারা মায়োকার্ডিয়ামে রক্ত সাপ্লাই দেয়। কি রক্ত সাপ্লাই দেয়? অক্সিজেন যুক্ত না কার্বন ডাইঅক্সাইড যুক্ত? অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছো? সারা মায়োকার্ডিয়ামে ছড়ায় যায় এবং মায়োকার্ডিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয়। অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেওয়ার পর মায়োকার্ডিয়াম এই অক্সিজেন ইউজ করে কি তৈরি করে? গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে, গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? এটিপি আর কি পানি আর হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা আবার করোনারি ভেইনে প্রবেশ করে। তুমি একটু দেখো, এইগুলা হলো সারা বডি মানে হার্টের সব জায়গা থেকে করোনারি ভেইন হলো বের হইতেছে। করোনারি ভেইন এইখান থেকে বের হইতেছে, এখান থেকে বের হইতেছে, এখান থেকে বের হইতেছে। সো সব জায়গার করোনারি ভেইনগুলো মিলিত হয়ে একটা বড় ডায়ালেটেড ভেইন তৈরি করে। এই বড় ডায়ালেটেড ভেইনের নাম কি ভাইয়া বলো তো? করোনারি সাইনাস। ঠিক আছে, এই বড় যে ডায়ালেটেড ভেইন এটার নাম হলো করোনারি সাইনাস, করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস এরপরে কোথায় যায় ড্রেইন করে? আমি বলছিলাম ভাইয়া, এই যে দেখছো রাইট অ্যাট্রিয়ামে যায় ড্রেইন করে। এটা কিন্তু রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম কি করে? ভেনাস ব্লাড রিসিভ করে না? তাহলে দেখো করোনারি সাইনাস যায় হলো রাইট অ্যাট্রিয়ামে ড্রেইন করে।
ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে। তাহলে করোনারি সাইনাস গিয়ে রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়, অর্থাৎ ওর যত ভেনাস ব্লাড আছে, ভেনাস রক্ত আছে, সব রক্ত হয় না রাইট অ্যাট্রিয়ামে দেয়, এরপরে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামে দেয়, লেফট অ্যাট্রিয়াম ফুসফুসে পাঠায় দেয় এই ভেনাস ব্লাডে অক্সিজেনেট করার জন্য। তাহলে ভাই করোনারি সার্কুলেশনের ডিরেকশন বলো, করোনারি সার্কুলেশনের ডিরেকশন বলো। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপরে করোনারি আর্টারি, তারপরে ক্যাপিলারি। গুড। ক্যাপিলারির পরে করোনারি ভেইন। করোনারি ভেইন, অনেকগুলা করোনারি ভেইন একত্রে মিলিত হয়ে একটা ডায়ালেটেড ভেইন তৈরি করে, ওটাকে কি বলে? করোনারি সাইনাস। করোনারি সাইনাস কই যায়? রাইট অ্যাট্রিয়ামে যায়। এটা কি ক্লিয়ার হইছে বলো তো? এটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো ঘটনা। হার্ট মাসলে সাপ্লাই দেয়, মানে ক্যাপিলারি তৈরি করে। এই হার্ট মাসলের পরে কি দেখো, এখানে হইলো অক্সিজেনযুক্ত রক্ত ঢুকে, এই করোনারি আর্টারি দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত ঢুকে, এরপরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওই কার্বন ডাইঅক্সাইডটা করোনারি ভেইনে চলে যায়। এরপর করোনারি ভেইন, করোনারি সাইনাস রাইট অ্যাট্রিয়ামে চলে যায়। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা রোগ নিয়ে শুরু করব। ঠিক আছে।